শহরের পুরনো অংশে একটি ছিমছাম মিউজিক স্টুডিও সপ্তসুর। এর মালিকিনী অরুণিমা, যার বয়স ৩২ ছুঁই ছুঁই। অরুণিমা একজন প্রতিভাবান সুরকার এবং সঙ্গীত শিক্ষক। তার চোখে মুখে এক শান্ত পরিণত দীপ্তি, যা তার জীবনের অভিজ্ঞতা আর গভীরতা প্রকাশ করে। তার জীবনটা সঙ্গীত আর শিষ্যদের নিয়েই আবর্তিত। একদিন বিকেলে অরুণিমার স্টুডিওতে এক তরুণ যুবক এলো। তার নাম আকাশ, বয়স ২৩। সে এসেছে গিটার শিখতে। আকাশের চেহারায় তারুণ্যের উচ্ছ্বাস, চোখে স্বপ্ন আর বুকে সঙ্গীতের প্রতি গভীর অনুরাগ। বিনয়ের সাথে, ম্যাম, আমি আপনার কাছে গিটার শিখতে এসেছি। আমার নাম আকাশ। তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে, বসুন আকাশ, আপনার সম্পর্কে বলুন। আপনি কি এর আগে কোথাও শিখেছেন? না ম্যাম, একদম নতুন। আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি, কিন্তু গান আমার প্যাশন। আমি আপনাকে ফেসবুকের একটা পেজে দেখেছিলাম। আপনার মিউজিক শুনে মুগ্ধ হয়েছি। অরুণিমা আকাশের চোখে তারুণ্যের সেই সরল মুগ্ধতা দেখতে পেলেন, কিন্তু তার মনে সামান্য দ্বিধা এলো। এই উচ্ছৃঙ্খল বয়সের একটি ছেলেকে তিনি সামলাতে পারবেন তো? ঠিক আছে, কিন্তু শিখে গেলে পরিশ্রম করতে হবে। এখানে কোনো ফাঁকি চলবে না। আর একটা কথা, আমার বয়স আপনার থেকে অনেকটা বেশি। আমি আপনার ম্যাম, সুতরাং সেই সম্মানটা বজায় রাখবেন। দৃঢ়তার সাথে, অবশ্যই ম্যাম, বয়স এখানে কোনো বিষয় নয়। আপনি আমার ম্যাম, এবং আমি আপনার কাছে সেরাটা শিখতে এসেছি। অরুণিমা রাজি হলেন। আকাশের ক্লাস শুরু হলো। প্রথম দিন থেকেই আকাশ প্রমাণ করল সে শুধু আগ্রহী নয়, সে প্রচণ্ড পরিশ্রমী। সে দ্রুত শিখতে শুরু করল। অরুণিমা তার মেধা দেখে মুগ্ধ হলেন। দিন পেরিয়ে সপ্তাহ গড়াল। স্টুডিওতে আকাশ আর অরুণিমার মধ্যে শিক্ষক শিক্ষিকার সম্পর্কটা ধীরে ধীরে এক বন্ধুর মতো হয়ে উঠছিল। আকাশ প্রায়ই অরুণিমার জন্য কফি নিয়ে আসত আর ক্লাস শেষে সঙ্গীতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করত। অরুণিমা লক্ষ্য করলেন আকাশ এখন শুধু গিটার শিখতেই আসে না, সে তার কাজের অবসরেও স্টুডিওতে বসে থাকে। সে অরুণিমার পছন্দের বইগুলো নিয়ে আলোচনা করে, তার লেখা পুরনো কবিতাগুলো জানতে চায়। অরুণিমার মনে এই তরুণকে নিয়ে এক বিশেষ অনুভূতি জন্ম নিতে শুরু করে। একদিন ক্লাস শেষে আকাশ নিজের ব্যাগ গুছিয়ে উঠে দাঁড়ালো। ম্যাম, একটা কথা বলতে চাই। আপনি হয়তো জানেন না, আপনার গান আমার জীবনে এক অন্যরকম শান্তি এনেছে। আপনার অভিজ্ঞতা, আপনার পরিণত মন, সব কিছুই আমাকে আকৃষ্ট করে। অস্বস্তি অনুভব করে। আকাশ, এটা কি ধরনের কথা? আপনি আমার ছাত্র, আমি আপনার শিক্ষক। আপনার বয়স কত আর আমার বয়স কত? মুচকি হেসে, ম্যাম, 22 আর 32-এর ফারাকটা কি এতটাই বেশি? আমি আপনার চোখ, আপনার কণ্ঠস্বর ভালোবাসি। আমার কাছে আপনি শুধু ম্যাম নন, আপনি আমার জীবনের সুর। অরুণিমা এই অকপট স্বীকারোক্তিতে বাকরুদ্ধ হয়ে গেলেন। তার মনে তীব্র দ্বিধা। সমাজের চোখে তাদের এই সম্পর্কটা কি গ্রহণযোগ্য হবে? একজন পরিণত নারী হিসেবে তিনি কি এই তরুণ আবেগকে প্রশ্বাস দিতে পারেন? আকাশের চোখে ছিল সত্য আর গভীর অনুরাগ, কিন্তু অরুণিমার মনে ছিল সময়ের বাধাধরা হিসাব। আকাশের অকপট স্বীকারোক্তি অরুণিমাকে কিংকর্তব্য বিমূঢ় করে দিল। স্টুডিওর ভেতরে তখন নীরবতা। বাইরের ব্যস্ত রাস্তার আওয়াজও যেন থমকে গেছে। অরুণিমার পরিণত মন আবেগের এই আকস্মিক প্রবাহকে সামলাতে পারছিল না। ধীরে ধীরে নিজেকে সামলে, আকাশ, আপনি কি বলছেন? তার গুরুত্ব কি আপনি বুঝতে পারছেন? দৃঢ় কণ্ঠে, হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। আমি জানি আমি হয়তো আপনার চোখে অপরিণত, কিন্তু আমার অনুভূতি সত্যি। আমি আপনার ব্যক্তিত্ব, আপনার শিল্প, সব কিছুকে সম্মান করি। আমি আপনার অভিজ্ঞতার কাছে নিজেকে সঁপে দিতে চাই। টেবিলের উপর রাখা গিটারটা ধরে, ভালোবাসাটা আপনার কাছে হয়তো একটা আবেগ, আমার কাছে এটা জীবন। আকাশ, আপনার বয়স 23, আমার 32। আমাদের বয়সের ব্যবধান অনেক বেশি। আপনি এখন আবেগের জোয়ারে ভাসছেন, কিন্তু সমাজ, পরিবার, এগুলো তো বাস্তব। সমাজ কি ভাববে তাতে আমার কিছু আসে যায় না ম্যাম। আমি আপনাকে ভালোবাসি। এই অনুভূতিতে বয়স বা সমাজের কোনো হিসেব নেই। দৃঢ়তার সাথে,
কিন্তু আমার কাছে আছে। আমি একজন শিক্ষক, আপনি আমার ছাত্র। আমি একজন প্রাপ্তবয়স্ক নারী। আমি এই মুহূর্তে আপনার আবেগ নিয়ে কোনো খেলা করতে পারি না। আপনার এই আবেগ সাময়িক। কিছুদিন পর যখন আপনি আপনার বয়সী কাউকে পাবেন, তখন আমার কথাগুলো আপনার ভুল মনে হবে। বেদনা নিয়ে। ম্যাম, আপনি কি আমাকে বিশ্বাস করছেন না? আমি আপনাকে বিশ্বাস করি আকাশ, কিন্তু আমি আপনার সময়ের বাঁধনকে বিশ্বাস করি না। আপনার সামনে বিশাল ভবিষ্যৎ। আমি চাই না আমার কারণে আপনার জীবন কোনো জটিলতায় জড়িয়ে পড়ুক। আমি আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করছি। আমাদের সম্পর্ক শুধু শিক্ষক আর ছাত্রীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। অরুণিমার এই স্পষ্ট প্রত্যাখ্যান আকাশের মুখটা ম্লান করে দিল, কিন্তু তার চোখে কোনো রাগ ছিল না, ছিল গভীর হতাশা। সে বুঝতে পারল অরুণিমা তার ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘশ্বাস ফেলে, ঠিক আছে ম্যাম, আমি আপনার সিদ্ধান্তকে সম্মান করি। তবে আমার ভালোবাসা মিথ্যে নয়। আমি আপনার কাছ থেকে কিছু চাই না, শুধু আমাকে আপনার শিষ্য হিসেবে থাকতে দিন। আপনার কাছ থেকে গান শেখার অধিকারটুকু কেড়ে নেবেন না। একটু নরম হয়ে, আপনার প্রতিভা আছে আকাশ, আমি সেই প্রতিভাকে সম্মান করি। আপনার ক্লাস চলবে, কিন্তু মনে রাখবেন আপনি সীমা অতিক্রম করেছেন, আর এমনটা যেন দ্বিতীয়বার না হয়। আকাশ মাথা নেড়ে স্টুডিও থেকে বেরিয়ে গেল। কিন্তু অরুণিমা জানতেন আকাশের সরলতা আর তার প্রতি তার নিজের ভেতরে জেগে ওঠা চাপা আকর্ষণকে এভাবে চেপে রাখা সহজ হবে না। তার মন তখন দ্বিধায় ভারাক্রান্ত। সমাজ আর বাস্তবতার বাঁধনকে সম্মান জানাবেন, নাকি এই তরুণ আবেগের টানে নিজেকে ভাসিয়ে দেবেন? অরুণিমার প্রত্যাখ্যানের পর প্রায় 6 সপ্তাহ কেটে গেছে। স্টুডিওতে আকাশ আর অরুণিমার সম্পর্ক বাহ্যিকভাবে আবার শিক্ষক শিক্ষিকার কঠোর পেশাদারিত্বের আবরণে ঢাকা, কিন্তু সেই আবরণ ছিল অত্যন্ত পাতলা। আকাশ তার প্রতিশ্রুতি রেখেছিল, সে আর কখনো ভালোবাসার কথা বলেনি, কিন্তু তার নীরবতা ছিল তার প্রথম স্বীকারোক্তির চেয়েও বেশি শক্তিশালী। ক্লাসের সময় তার দৃষ্টি সবসময়ই অরুণিমাকে খুঁজে নিত। সেই দৃষ্টিতে ছিল গভীর অনুরাগ, সম্মান এবং এক চাপা ব্যথা। আকাশ এখন আর অরুণিমার জন্য কফি নিয়ে আসে না, কারণ এতে ব্যক্তিগত সম্পর্কের আভাস থাকে। তবে একদিন অরুণিমা তার ডেস্কে দেখলেন একটি ছোট টিস্যু বাক্সের ওপর রাখা তার প্রিয় রজনীগন্ধার কুড়ি। সেখানে কোনো নোট ছিল না, ছিল না কোনো নাম। অরুণিমা বুঝলেন এই নীরব উপহার আকাশের। তিনি রজনীগন্ধাটি হাতে নিলেন। ফুলটির সরল সুগন্ধ তার মনের দ্বিধাকে আরও বাড়িয়ে দিল। অরুণিমা তার নিজের অস্থিরতা নিয়ে ক্রমশ চিন্তিত হয়ে উঠছিলেন। তিনি নিজেকে বোঝান তার বয়স ৩২ আর আকাশের ২৩। এই ব্যবধান কোনোভাবেই ভোলা সম্ভব নয়। কিন্তু ক্লাসের সময় তিনি এখন আকাশের দিকে তাকাতে ভয় পান। তিনি খেয়াল করেন তার মন অজান্তেই আকাশের হাসি মুখ বা তার গিটার বাজানোর দীর্ঘ আঙুলের দিকে আকর্ষণ অনুভব করছে। একদিন বিকেলে অরুণিমা আকাশকে একটি নতুন কর্ড শেখাচ্ছিলেন। কর্ডটি ধরার সঠিক কৌশল দেখাতে গিয়ে তিনি আকাশের ঠিক পিছনে দাঁড়ালেন। তাদের কাঁধ আর হাত প্রায় ছুঁই ছুঁই। দেখুন আকাশ, আপনার কবজিটা এভাবে ধরতে হবে। আপনার আঙুলে জোর কম পড়ছে। অরুণিমা ঝুঁকে আকাশের কাঁধে আলতোভাবে হাত রেখে তার আঙুলগুলো স্ট্রিংয়ের সঠিক স্থানে সেট করে দিলেন। সেই মুহূর্তে তাদের ত্বক স্পর্শ করল। সেই স্পর্শ ছিল সামান্য, কিন্তু সেই নীরব স্টুডিওতে তা যেন এক বৈদ্যুতিক তরঙ্গের মতো ছড়িয়ে গেল। মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ম্যাম, আকাশের কণ্ঠস্বর ছিল ভারী, আবেগে ভেজা। অরুণিমা দ্রুত নিজেকে সরিয়ে নিলেন, কিন্তু তিনি অনুভব করলেন তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছে। আকাশের হাতের উষ্ণতা তখনও যেন তার আঙুলে লেগে আছে। চটজলদি নিজেকে সামলে নিয়ে কঠোরতার ভান করে, মনোযোগ দিন আকাশ, আবেগ নয়, গিটারের উপর মনোযোগ দিন। এই ভুল কর্ডটা আর যেন না হয়। আকাশ মাথা নিচু করে আবার বাজাতে শুরু করল। সে জানে তার নীরব অনুরাগ অরুণিমাকে দুর্বল করছে, আর অরুণিমাও জানতেন পেশাদারিত্বের সেই দেওয়াল আকাশের এক ঝলক হাসি বা একটা নীরব উপহারে মুহূর্তে ভেঙে যেতে পারে। তিনি এখন শুধু সময়ের সাথে লড়ছেন নিজের পরিণত মন আর এই তরুণ হৃদয়ের তীব্র আকর্ষণের বিরুদ্ধে। সেই দিন ক্লাস শেষে অরুণিমা আকাশের চোখে আবার সেই গভীর অনুরাগ দেখতে পেলেন। অরুণিমা তার চোখ দ্রুত সরিয়ে নিলেন, কিন্তু মনে মনে স্বীকার করলেন আকাশের ভালোবাসা মিথ্যে নয়। হয়তো সমাজের হিসেব নিকেশ ভুলে একবার এই তরুণ আবেগকে সুযোগ দেওয়া যেতে পারে। অরুণিমা আকাশের প্রতি তার ক্রমবর্ধমান আকর্ষণকে অস্বীকার করতে পারছিলেন না, কিন্তু সমাজের বাধাধরা নিয়ম আর তার নিজের পরিণত বোধ তাকে সবসময় আটকে রাখছিল। ঠিক এমন পরিস্থিতিতে স্টুডিওতে এলো এক নতুন অতিথি।
একদিন বিকেলে যখন আকাশ ক্লাস শেষ করে বেরিয়ে যাচ্ছে তখনই স্টুডিওর দরজা ঠেলে ভেতরে এলেন অরুণার প্রাক্তন বাগদত্তা দীপ্তেশ। দীপ্তেশও একজন সফল সঙ্গীত পরিচালক, বয়স ৩৫-এর কাছাকাছি। বছর দুয়েক আগে তাদের বাগদান ভেঙে যায়। অরুণিমাকে দেখে চোখে বিস্ময়। অরুণিমা, কেমন আছো? অনেকদিন পর দেখা। অস্বস্তি নিয়ে, দীপ্তেশ, আপনি? ভালো আছি, আপনি এখানে? তোমার স্টুডিওর নাম দেখলাম, ভাবলাম একবার দেখা করে যাই। শুনেছি কাজ এখন বেশ ভালো চলছে। দীপ্তেশের এই অপ্রত্যাশিত আগমন অরুণিমাকে কিছুটা অপ্রস্তুত করল। দীপ্তেশ তখনও অরুণিমাকে ভালোবাসত, কিন্তু অরুণিমার স্বাধীনচেতা মনোভাব আর কিছু ব্যক্তিগত কারণে তাদের সম্পর্কটা কেকেনি। দীপ্তেশ স্টুডিওতে বসলেন। তিনি অরুণিমার কাজের প্রশংসা করতে লাগলেন, কিন্তু তার চোখে ছিল এক অধিকারবোধ। তোমার মতো প্রতিভা কেন একা থাকবে অরুণিমা? তোমার জীবনের সুরটা এখনো অসম্পূর্ণ। তোমার পাশে একজন পরিণত মানুষ দরকার। দীপ্তেশের কথাগুলো অরুণিমাকে অস্বস্তিতে ফেললেও এটাই ছিল সমাজের সেই পরিচিত চাপ, যেখানে একজন পরিণত নারীকে তার সমবয়সী বা তার চেয়ে বড় কারো সঙ্গেই দেখা হবে বলে ধরে নেওয়া হয়। ঠিক তখনই বাইরে থেকে আকাশ একটি জরুরি ফাইল নেওয়ার জন্য স্টুডিওতে ফিরে এলো। সে দীপ্তেশকে অরুণিমার পাশে বসে থাকতে দেখল। দরজার সামনে দাঁড়িয়ে, ম্যাম, আমি ফাইলটা নিতে এসেছিলাম। দুঃখিত, আমি কি বিরক্ত করলাম? দীপ্তেশ আকাশের দিকে তাকিয়ে তারুণ্যের উচ্ছ্বাস দেখে তাচ্ছিল্যের হাসি হেসে, আরে না, বসো। ইনি কে? অরুণিমা, তোমার ছাত্র? আজকালকার বাচ্চারাও দেখি বেশ মিউজিকের প্রতি আগ্রহী। দ্রুত পরিস্থিতি সামলে নিয়ে, আকাশ, উনি দীপ্তেশ, একজন সঙ্গীত পরিচালক। দীপ্তেশ ও আকাশ আমার সবচেয়ে প্রতিভাবান ছাত্র। অহংকারের সাথে, প্রতিভাবান তো বটেই, তবে এই বয়সে আবেগের বাড়াবাড়িটা একটু বেশি থাকে। অরুণিমা, তুমি ওকে শুধু গানেই মনোযোগ দিতে বলো। দীপ্তেশের এই বাচ্চা সম্বোধন এবং অরুণিমার প্রতি তার অধিকার বোধ আকাশের হৃদয় আঘাত হানল। আকাশ বুঝতে পারল তাদের বয়সের ব্যবধান এবং সমাজের এই বাধা ধরা ধারণা তাদের ভালোবাসার পথে একটা বড় বাধা। শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে, আমি শুধু গানেই মনোযোগ দেই না স্যার, আমি জীবনকেও মনোযোগ দেই। আর অরুণিমা ম্যামের প্রতি আমার যে সম্মান তা বয়স দেখে আসে না। আমি ফাইলটা নিয়ে যাচ্ছি। আকাশ ফাইল নিয়ে দ্রুত স্টুডিও থেকে বেরিয়ে গেল। তার চোখে ছিল দীপ্তেশের প্রতি এক স্পষ্ট প্রতিদ্বন্দ্বিতার ছাপ। দীপ্তেশ চলে যাওয়ার পর অরুণিমা স্বস্তির নিঃশ্বাস ফেললেন, কিন্তু তার মন তখন আরও বেশি দ্বিধায়। দীপ্তেশ হয়তো তার প্রাক্তন, কিন্তু তার কথাগুলো সমাজের প্রতিনিধিত্ব করে। অন্যদিকে আকাশের দৃঢ়তা এবং তার চোখে দেখা ভালোবাসা অরুণিমাকে আবার ভাবালো, সমাজের ভয় ভুলে আকাশের ভালোবাসাকে কি সুযোগ দেওয়া যায় না? দীপ্তেশের অপ্রত্যাশিত আগমন এবং আকাশের প্রতি তার তাচ্ছিল্যমূলক মন্তব্য অরুণিমাকে কঠিন সত্যের মুখোমুখি করল। তিনি বুঝলেন সমাজের চোখে আকাশকে সবসময়ই তার চেয়ে কম গুরুত্বপূর্ণ মনে হবে, কিন্তু আকাশের দৃঢ়তা তাকে সাহস যোগাচ্ছিল। অরুণিমা সিদ্ধান্ত নিলেন আর কোনো দ্বিধা নয়, এবার আকাশের সাথে খোলাখুলি কথা বলবেন। পরদিন বিকেলে ক্লাস শেষে আকাশ নিজের ব্যাগ গুছিয়ে উঠে দাঁড়াল। সে দেখল অরুণিমা তার দিকে সরাসরি তাকিয়ে আছেন। টেবিলের ওপর থেকে গিটারটি নামিয়ে রাখলেন। আকাশ, বসুন। আপনার সাথে আমার কিছু কথা আছে। দীপ্তেশ চলে যাওয়ার পর আপনার চোখেই আমি সব দ্বিধা দেখতে পেয়েছি। ধীরে ধীরে বসল। ম্যাম, আমি দুঃখিত, আমি নিজেকে সামলাতে পারিনি। দীপ্তেশ স্যার যা বললেন। আকাশের কথা শেষ করতে না দিয়ে, দীপ্তেশ যা বললেন তা সমাজের অধিকাংশ মানুষই মনে করে যে আমি একজন ৩২ বছরের প্রতিষ্ঠিত নারী আপনার মতো ২৩ বছরের একজন তরুণের সাথে সম্পর্কে জড়াতে পারি না। আগ্রহী হয়ে, কিন্তু আপনি কি মনে করেন ম্যাম? দীর্ঘশ্বাস ফেলে, আমি কি মনে করি তা এতদিন আমি নিজেই বুঝতে পারছিলাম না আকাশ। আমি আপনাকে প্রথমবার যখন প্রত্যাখ্যান করেছিলাম তখন আমি মিথ্যা বলিনি। আমি সত্যিই আপনার সময়, আপনার ভবিষ্যৎ নিয়ে ভয় পেয়েছিলাম। আমি ভয় পেয়েছিলাম আপনি হয়তো এই আবেগ থেকে বেরিয়ে যাবেন। কিন্তু আমি তো বের হইনি ম্যাম, আমি এখনও আপনাকে ভালোবাসি। আমার ভালোবাসা সময়ের হিসেব মানে না। চোখে গভীর দৃষ্টি নিয়ে, আমি জানি আকাশ, আপনার সেই রজনীগন্ধার কুড়ি আর আপনার নীরবতা সব কিছুই আমাকে এই কয় মাস ধরে তাড়া করেছে। আর দীপ্তেশ যখন আপনাকে বাচ্চা বলে তাচ্ছিল্য করলো তখন আমার ভেতরে এক তীব্র জেদ জন্মালো। আমি একজন স্বাধীন নারী, আমার ভালোবাসার সঙ্গী নির্বাচন করার অধিকার শুধু আমার।
কণ্ঠস্বর নরম হল কিন্তু দৃঢ়। আমি আর আপনাকে প্রত্যাখ্যান করতে পারবো না আকাশ। আপনার মতো সরল, সৎ এবং প্রতিভাবান একজন মানুষকে আমার জীবনে প্রয়োজন। আপনার আবেগ হয়তো তরুণ, কিন্তু আপনার মন পরিণত। আমি আপনার ভালোবাসা গ্রহণ করছি আকাশ। অরুণিমার এই অকপট স্বীকারোক্তি শুনে আকাশের চোখে আনন্দের ঝিলিক খেলে গেল। সে যেন বিশ্বজয়ের আনন্দ পেল। আবেগে অরুণিমার হাত ধরে, অরুণিমা, আমি বিশ্বাস করতে পারছি না। আমি জানতাম আমার ভালোবাসা একদিন আপনার হৃদয় ছুঁয়ে যাবে। আকাশের হাতের ওপর নিজের হাত রাখলেন। কিন্তু মনে রাখবেন আকাশ, আমাদের পথটা সহজ হবে না। সমাজের সমালোচনা, দীপ্তেশের মতো মানুষের কটু কথা, সব কিছুই আমাদের মোকাবেলা করতে হবে। আপনি প্রস্তুত তো? অরুণিমার হাত নিজের হৃদয়ের কাছে নিয়ে, আপনার হাত যখন আমার হাতে, তখন আমি পৃথিবীর যে কোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। অরুণিমা, আমার কাছে বয়স এখন শুধু একটি সংখ্যা, আর আপনি আমার জীবন। সেই স্টুডিওতে যেখানে তাদের শিক্ষক ছাত্রের সম্পর্ক শুরু হয়েছিল, সেখানেই জন্ম নিল এক নতুন প্রেমের গল্প। সময়ের ব্যবধানকে তুচ্ছ করে অরুণিমা তার পরিণত মন আর আকাশের তরুণ আবেগের মিশ্রণে এক নতুন যাত্রায় পা রাখলেন। অরুণিমা এবং আকাশের প্রেম শুরু হল। স্টুডিওর বাইরে তারা দুজন শহরের কফি শপগুলোতে সময় কাটাতেন, একে অপরের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে কথা বলতেন। অরুণিমা অনুভব করলেন আকাশের তরুণ আবেগ তার জীবনকে এক নতুন প্রাণশক্তিতে ভরিয়ে তুলেছে। আকাশও অরুণিমার পরিণত মন আর অভিজ্ঞতা থেকে জীবনের অনেক কিছু শিখছিল। কিন্তু অরুণিমা জানতেন তাদের সম্পর্কের সবচেয়ে বড় বাধা এখন আর তাদের নিজেদের মধ্যে নয়, বরং তাদের পরিবার। অরুণিমার বাবা মা বেশ রক্ষণশীল। তাদের সমাজে এমন বয়সের ব্যবধানের সম্পর্ক সহজে গৃহীত হয় না। একদিন বিকেলে অরুণিমা তার বাবা মাকে ডিনারে ডাকলেন। সেখানেই তিনি আকাশের সাথে তাদের সম্পর্কের কথা বলতে চাইলেন। আকাশও উপস্থিত ছিল, টেবিলের কাছে বসে কিছুটা নার্ভাস হয়ে। বাবা মা তোমাদের সাথে আমার একটা জরুরি কথা আছে। আকাশ এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একে অপরের সঙ্গে জীবন কাটাবো। অরুণিমার মা সুলেখা দেবী চমকে উঠলেন, আর তার বাবা সুনীল রায় চোখ বড় করে আকাশের দিকে তাকালেন কঠোর কণ্ঠে। অরুণিমা, তুমি কি বলছো এসব? এই ছেলেটি কি, আর এর বয়স কত? বাবা, আকাশ আমার ছাত্র ছিল, এখন সে চাকরি করে। তার বয়স 23 আর আমার 32। উদ্বেগ নিয়ে, 32 আর 23? অরুণিমা, তুমি কি পাগল হয়ে গেছো? সমাজের লোক কি বলবে? আর তোমার চেয়ে 9 বছরের ছোট একটা ছেলেকে তুমি জীবনসঙ্গী হিসেবে বেছে নেবে? এর আবেগ তো 2 দিন পরেই শেষ হয়ে যাবে। মা, আমাদের ভালোবাসা আবেগের উপর ভিত্তি করে নয়। আমরা দুজনেই পরিণত। আর আকাশের বয়স কম হতে পারে, কিন্তু তার মন আমার চেয়েও বেশি পরিণত। আকাশের দিকে তাকিয়ে, বাবা, তোমার প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, কিন্তু তোমার সামনে পুরো জীবন পড়ে আছে। কিছুদিন পর তোমার সমবয়সী কাউকে পেলে তোমার মনে হবে জীবনটা ব্যথা চলে যাচ্ছে। অরুণিমা একজন অভিজ্ঞ, কিন্তু তুমি তো সবে শুরু করছো। আমি এই সম্পর্কে রাজি নই। দৃঢ়তার সাথে সুনীল রায়ের দিকে তাকিয়ে, আঙ্কেল, আমি জানি আপনাদের ভয় কোথায়, কিন্তু আমার অনুভূতি সত্যি। আমি অরুণিমার মতো একজন পরিণত স্বাধীন চেতা নারীকে সম্মান করি। আমার কাছে বয়স কখনো বাধা হবে না। আমি আমার জীবনের বাকিটা সময় অরুণিমাকে ভালোবাসি, এই প্রতিজ্ঞা করছি। আকাশের দৃঢ়তা সুনীল রায়কে কিছুটা থামালো বটে, কিন্তু সুলেখা দেবী তার সিদ্ধান্তে অনড় ছিলেন। না অরুণিমা, আমরা এই সম্পর্ক মেনে নিতে পারবো না। তোমার জন্য দীপ্তেশের মতো একজন পরিণত সঙ্গী উপযুক্ত ছিল। এই সম্পর্ক ভেঙে দাও। অরুণিমা বুঝলেন এই পথটা সহজ হবে না, তবে তিনি প্রস্তুত ছিলেন। তিনি আকাশের হাত শক্ত করে ধরলেন। তাদের ভালোবাসা এখন শুধু সমাজের মুখোমুখি নয়, নিজেদের পরিবারের বিশ্বাসের মুখোমুখি। অরুণিমার পরিবারের কাছ থেকে প্রত্যাখ্যান পাওয়ার পর আকাশ এবার নিজের পরিবারের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিল। সে জানত আকাশের চেয়ে 9 বছরের বড় একজন নারীকে তার পরিবার সহজে মেনে নেবে না। আকাশ তার বাবা মাকে নৈশভোজে আমন্ত্রণ জানালো এবং সেখানেই অরুণিমাকে নিয়ে এলো। আকাশের বাবা সুধীর বাবু এবং মা লতিকা দেবী অরুণিমাকে দেখে প্রথমটাই মুগ্ধ হলেন। অরুণিমার বিনয়, তার পরিশীলিত আচরণ আর কথা বলার ভঙ্গিতে তারা বেশ প্রভাবিত হলেন। কিন্তু আসল সত্যটা প্রকাশ হতেই পরিস্থিতি পাল্টে গেল।
টেবিলের কাছে বসে কিছুটা দ্বিধা নিয়ে। বাবা মা, অরুণিমা এবং আমি একে অপরের সঙ্গে থাকতে চাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করব। লতিকা দেবীর হাসি নিভে গেল। সুধীরবাবুর ভ্রু কুঁচকে গেল। বেডি, তোমার বয়স কত? শান্ত কণ্ঠে। মাসিমা, আমার বয়স 32। এই উত্তর শুনেই যেন ঘরের শীতলতা নেমে এলো। সুধীরবাবু আকাশের দিকে তাকালেন কঠোর স্বরে। আকাশ, তুমি কি বলছো? তোমার তো সবে 23। তুমি 32 বছরের একজন নারীকে বিয়ে করতে চাইছো? এই 9 বছরের ব্যবধান তুমি বুঝতে পারছো? বাবা, আমরা দুজনই এটা বুঝি, কিন্তু আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। ভালোবাসা বয়স দেখে হয় না বাবা। অরুণিমা আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। আবেগ আপ্লুত হয়ে। দেখো বেডি, আমরা তোমাকে অপমান করতে চাই না। তুমি খুব ভালো মেয়ে, কিন্তু তুমি তো বুঝছো আমাদেরও একটা সামাজিক সম্মান আছে। তোমার মতো একজন পরিপূর্ণ নারী আমাদের ছেলের ভবিষ্যৎ কি হবে? আমরা তো তার জন্য সমবয়সী আমাদের সমাজে মানানো একটা মেয়ে খুঁজেছিলাম। শান্ত কিন্তু দৃঢ়তার সাথে। আমি আপনাদের উদ্বেগ বুঝি, কিন্তু আমার পরিণত হওয়াটা আমার দুর্বলতা নয়, আমার শক্তি। আমি আকাশকে তার কাজে, তার স্বপ্নে সব সময় সমর্থন করব। আমি কোনো জটিলতা নিয়ে আসিনি, আমি শুধু আপনাদের ছেলের সাথে থাকতে চেয়েছি। সিদ্ধান্তের স্বরে। আমরা এই সম্পর্কে মেনে নিতে পারবো না। আকাশ, তুমি হয় এই সম্পর্ক থেকে সরে এসো, নয়তো পরিবার থেকে তোমার সম্পর্ক শেষ। তোমার জীবন তোমার হাতে। আকাশের পরিবারও কঠিন প্রত্যাখ্যান জানালো। অরুণিমা এবং আকাশ দুজনেই কঠিন বাস্তবতার মুখোমুখি হলেন। তাদের ভালোবাসা সমাজের এবং পরিবারের চোখে অসম। আকাশ তার পরিবারের আলটিমেটাম শুনে স্থির রইল। সে অরুণিমার দিকে তাকালো, অরুণিমার হাত শক্ত করে ধরে বাবা মায়ের দিকে তাকিয়ে। বাবা মা, আপনারা আমার জীবন বেছে নেওয়ার অধিকার দেননি। অরুণিমা আমার জীবনে সুর এনেছে। আপনারা যদি আমাদের মেনে নিতে না পারেন তবে আমার দুঃখ থাকবে, কিন্তু আমার সিদ্ধান্ত আমি পাল্টাবো না। সেই দিন আকাশ অরুণিমাকে নিয়ে তাদের বাসা থেকে বেরিয়ে এলো। তাদের ভালোবাসা এখন পরিবার এবং সমাজের মুখোমুখি। তারা জানতো তাদের পথটা বন্ধুর, কিন্তু তারা একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতিতে অটল ছিল। পরিবার থেকে প্রত্যাখ্যানের পর অরুণিমা এবং আকাশ আরও বেশি একে অপরের কাছাকাছি এলো। তারা দুজন মিলে শহরের এক প্রান্তে একটি ছোট ফ্ল্যাট ভাড়া নিল। তাদের জীবন ছিল কঠিন কিন্তু ভালোবাসায় পরিপূর্ণ। অরুণিমা তার স্টুডিওর কাজ চালিয়ে যাচ্ছিলেন আর আকাশ তার চাকরিতে মনোযোগ দিচ্ছিল। কিন্তু তাদের এই শান্ত জীবনে শীঘ্রই ঝড় তুলল অরুণিমার প্রাক্তন বাগদত্তা দীপ্তেশ। দীপ্তেশ অরুণিমাকে সহজে ভুলতে পারছিলেন না এবং আকাশের সাথে তার সম্পর্ক কথা শুনে তার অহমে আঘাত লেগেছিল। দীপ্তেশ সিদ্ধান্ত নিল সে আকাশকে মানসিকভাবে দুর্বল করবে। দীপ্তেশ তার ক্ষমতা এবং প্রভাব ব্যবহার করে প্রথমে আকাশের চাকরিতে সমস্যা তৈরি করল। আকাশ যে প্রাইভেট কোম্পানিতে কাজ করত সেখানে দীপ্তেশ এমন কিছু গুজব ছড়ালো যে আকাশের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ উঠল। হতাশা নিয়ে ফ্ল্যাটে ফিরে, অরুণিমা, আমার চাকরিটা আর নেই। ওরা আমাকে বাধ্যতামূলক ছুটি নিতে বলেছে। কারণ জানতে চাইলে বস শুধু বললেন তোমার ব্যক্তিগত জীবনের কিছু বিষয় কর্মক্ষেত্রে প্রভাব ফেলছে। আতঙ্কিত হয়ে, কি বলছো আকাশ? ব্যক্তিগত জীবন মানে? দীপ্তেশ এই কাজ করেনি তো? হতে পারে অরুণিমা। দীপ্তেশ স্যার সেদিন আমাকে তাচ্ছিল্য করেছিলেন, হয়তো তিনি এটাই চাইছিলেন। অরুণিমা দীপ্তেশের এই নিজ কাজে প্রচণ্ড রেগে গেলেন, কিন্তু তাদের সংগ্রাম এখানে শেষ হল না। দীপ্তেশ এরপর অরুণিমার স্টুডিওতেও সমস্যা তৈরি করতে লাগল। দীপ্তেশ কৌশলে শহরের অন্যান্য সঙ্গীত শিক্ষকদের মাধ্যমে অরুণিমার সুনাম নষ্ট করতে শুরু করল। গুজব রটানো হলো অরুণিমা তার ছাত্রদের সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন করেন। বিশেষ করে আকাশের সাথে তার অসম প্রেমের বিষয়টি আরও বেশি রং চড়িয়ে প্রচার করা হলো। এর ফলে অরুণিমার স্টুডিওর নতুন ছাত্র আসা কমে গেল, এমনকি পুরনো কিছু ছাত্রের অভিভাবকও তাদের সন্তানদের সরিয়ে নিল। ভেঙে পড়ে, আকাশ, আমাদের উপর দিয়ে কি যাচ্ছে বলো তো? একদিকে পরিবার নেই, অন্যদিকে দীপ্তেশের ষড়যন্ত্র আমাদের কাজ কেড়ে নিচ্ছে। আমরা কি সত্যি এই ভালোবাসার জন্য সবকিছু হারাতে বসেছি? অরুণিমাকে জড়িয়ে ধরে চোখে দৃঢ়তা এনে, না অরুণিমা, আমরা হারাবো না। দীপ্তেশ স্যার আমাদের পেশা কেড়ে নিতে পারেন, কিন্তু আমাদের প্রতিভা আর ভালোবাসা কেড়ে নিতে পারবেন না। আপনি আমাকে শিখিয়েছিলেন সুরকারের সবচেয়ে বড় শক্তি
তার সৃষ্টি। আকাশ তার তরুণ মেধা আর অরুণিমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি কঠিন সিদ্ধান্ত নিল। তারা স্থির করল তারা চাকরি বা স্টুডিওর ওপর নির্ভর করবে না। তারা দুজন মিলে একটি নতুন ইউটিউব চ্যানেল খুলবে, যেখানে তারা নিজেদের মৌলিক গান এবং সঙ্গীতের ক্লাসগুলো অনলাইনে প্রচার করবে। অরুণিমা সুর দেবেন আর আকাশ বাজাবে এবং গান লিখবে। তাদের প্রথম গানটি ছিল তাদের অসম প্রেমের গল্প নিয়ে, নাম সময়ের ওপারে। সেই গানে ছিল সমাজের সমালোচনা, পরিবারের প্রত্যাখ্যান এবং তাদের অটুট ভালোবাসার কথা। দীপ্তেশের জড়যন্ত্র তাদের জীবনে কঠিন আঘাত হেনেছিল বটে, কিন্তু সেই আঘাত তাদের দুজনকে আরও কাছাকাছি নিয়ে এলো। তাদের ভালোবাসার সুরই হয়ে উঠল তাদের বাঁচার এবং লড়াই করার প্রধান হাতিয়ার। দীপ্তেশের জড়যন্ত্র যখন অরুণিমা ও আকাশের পেশাগত জীবনে কালো মেঘ এনেছিল, তখন তাদের ভালোবাসা পরিণত হয়েছিল এক দুর্নিবার শক্তিতে। তারা নিজেদের প্রতিভা আর একে অপরের প্রতি বিশ্বাসকে পুঁজি করে শুরু করল তাদের নতুন সংগ্রাম অনলাইন প্ল্যাটফর্মে। অরুণিমা তার অভিজ্ঞতা দিয়ে মিউজিকের কম্পোজিশন সাজাতেন, আর আকাশ তার তরুণ উদ্যম দিয়ে ভিডিও তৈরি ও অনলাইন প্রচারের কাজ সামলাত। তাদের প্রথম গান সময়ের ওপারে ইউটিউবে আপলোড হলো। গানটির কথা ছিল তাদের অসম প্রেমের গল্প নিয়ে, যেখানে বয়সের বাঁধন, সমাজের কটু কথা এবং পরিবারের প্রত্যাখ্যানের যন্ত্রণাকে জয় করেছে অকৃত্রিম ভালোবাসা। প্রথম দিকে ভিউ খুব কম ছিল, কিন্তু ধীরে ধীরে গানটি মানুষের মন ছুঁয়ে গেল। অরুণিমার পরিণত সুর এবং আকাশের আবেগপূর্ণ কণ্ঠে গানটি ছিল ভিন্ন স্বাদের। অনেকেই কমেন্ট করতে লাগলো, গানটির কথা তাদের জীবনের গল্পের সাথে মিলে যাচ্ছে। আপনারা প্রমাণ করলেন ভালোবাসা শুধু বয়স বা হিসেব মানে না, মন থেকে ভালোবেসে গেলে সব জয় করা যায়। এই গানের সুরটা ৩২ বছরের অভিজ্ঞতার, আর কথাগুলো ২৩ বছরের প্রতিজ্ঞার মতো। গানটি দ্রুতই ভাইরাল হলো। তাদের ইউটিউব চ্যানেল রাতারাতি জনপ্রিয়তা পেল। তাদের অনলাইন মিউজিক ক্লাসগুলোতে দেশ বিদেশ থেকে ছাত্রছাত্রীরা ভর্তি হতে শুরু করলো। অরুণিমা ও আকাশের অনলাইন প্ল্যাটফর্ম শুধুমাত্র তাদের বাঁচিয়ে রাখল না, বরং তাদের এনে দিল অভাবনীয় সাফল্য। তারা এখন আর শুধু অসম প্রেমিক জুটি নন, তারা এখন সঙ্গীত জগতের নতুন সেন্সেশন। এই সাফল্য দীপ্তেশের কানে পৌঁছালো। দীপ্তেশ প্রথমে বিষয়টা বিশ্বাস করতে পারল না, যে আকাশকে সে চাকরি থেকে সরাতে পেরেছিল সে আজ এত বড় তারকা। দীপ্তেশ আবারও তাদের ক্ষতি করার চেষ্টা করল। সে বিভিন্ন মিউজিক কোম্পানিকে দিয়ে তাদের কপিরাইট ইস্যুতে ফাঁসাতে চাইল, কিন্তু ততদিনে আকাশ আর অরুণিমা অনেক শক্ত হয়ে গেছে। তারা আইনি পরামর্শ নিল এবং দীপ্তেশের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিল। আকাশের তরুণ সাহস আর অরুণিমার পরিণত বুদ্ধিমত্তা দীপ্তেশকে পরাজিত করল। একদিন সকালে তাদের ফ্ল্যাটে একটি কুরিয়ার এলো। কুরিয়ারটি ছিল আকাশের বাবা মায়ের কাছ থেকে। ভেতরে না ছিল কোনো চিঠি বা টাকা, ছিল শুধু একটি বড় ফুলের তোড়া এবং একটি ছোট্ট কার্ড। তোমাদের গান শুনেছি, তোমাদের ভালোবাসা সত্যি, আমরা ভুলছিলাম, ফিরে এসো বাবা ও মা। অরুণিমার চোখে জল এলো। আকাশের পরিবার তাদের ভালোবাসা মেনে নিয়েছে। এই সাফল্য তাদের কেবল আর্থিক স্বাধীনতা দেয়নি, দিয়েছিল সামাজিক স্বীকৃতি, যা তাদের কাছে যে কোনো কিছুর চেয়ে বেশি দামি ছিল। তাদের ভালোবাসা সমাজের বাধা ধরা নিয়মের বিরুদ্ধে এক জয়গান গেয়েছিল। অরুণিমা ও আকাশের জীবনে তখন আনন্দের বন্যা। তাদের ইউটিউব চ্যানেলের সাফল্য আকাশ ও অরুণিমাকে শুধু আর্থিকভাবে সচ্ছল করেনি, বরং তাদের ভালোবাসার সত্যতাকে সমাজের কাছে প্রমাণ করেছিল। আকাশের পরিবারও তাদের মেনে নিয়েছে। ঠিক এমন সময় পরাজিত দীপ্তেশ তার শেষ চাল চলল। একদিন রাতে অরুণিমা ও আকাশ তাদের ফ্ল্যাটে বসে নতুন গানের সুর তৈরি করছিলেন। এমন সময় হঠাৎ তাদের ফ্ল্যাটের দরজায় কড়া নাড়ল পুলিশ, কঠোর কণ্ঠে। অরুণাময়ী সেন, আপনার নামে একটা অভিযোগ আছে। আপনার স্টুডিওতে নাকি অবৈধভাবে ড্রাগসের লেনদেন হতো। আপনাকে আমাদের সাথে যেতে হবে। অরুণিমা এবং আকাশ দুজনেই হতভাগ। এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। দীপ্তেশ তাদের শেষ করার জন্য এমন ঘৃণ্য ষড়যন্ত্র করেছে। প্রতিরোধ করে, দাঁড়ান স্যার, আমার হবু স্ত্রী এরকম কাজ করতেই পারেন না। এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আকাশকে সরিয়ে দিয়ে, এটা আইনি বিষয়, ম্যাডামকে যেতেই হবে।
অরুণিমাকে পুলিশ স্টেশনে যেতে হলো। দীপ্তেশ জানত সমাজের কাছে একজন মিউজিক ডিরেক্টরের অবৈধ ড্রাগস চক্রে জড়িত থাকার অভিযোগ উঠলে তার সুনাম চিরতরে নষ্ট হয়ে যাবে এবং তার সঙ্গে আকাশের অসম সম্পর্কের বিষয়টিকেও মানুষ নেতিবাচকভাবে দেখবে। থানায় গিয়ে অরুণিমা জানতে পারলেন তার প্রাক্তন স্টুডিওর একজন কর্মচারী, যাকে দীপ্তেশ টাকা দিয়ে কিনেছিল, এই মিথ্যে সাক্ষ্য দিয়েছে। অরুণিমা আইনজীবীর মাধ্যমে জামিন পেলেন, কিন্তু মামলাটি জারি রইল। এই মিথ্যে অভিযোগের ফলে তাদের ইউটিউব চ্যানেলের সুনাম দ্রুত কমতে শুরু করল। রাতে বাড়ি ফিরে অরুণিমাকে জড়িয়ে ধরে, দীপ্তেশ এত নিচে নামতে পারে আমি ভাবিনি। সে আমাদের সবকিছু কেড়ে নিতে চাইছে। ভেঙে পড়ে, আকাশ, আমি ভয় পাচ্ছি। আমার বয়স 32। সমাজ এখন বলবে অরুণিমা তো এরকম কাজ করতেই পারে, তার চাল চলন ঠিক নেই বলেই তো সে তো ছোট ছেলেকে বিয়ে করতে চাইছে। আমাদের সংগ্রাম যেন শেষই হচ্ছে না। অরুণিমাকে শক্ত করে ধরে তার চোখে দৃঢ়তা এনে, সংগ্রাম শেষ হবে অরুণিমা, কিন্তু আমরা হারব না। এইবার আমরা আর লুকাবো না। পরদিন সকালে আকাশ একটি সাহসী ও রোম্যান্টিক সিদ্ধান্ত নিল। সে একটি প্রেস কনফারেন্সের ব্যবস্থা করল। সেখানে অনেক সাংবাদিক, মিউজিক ব্যক্তিত্ব এবং দীপ্তেশও উপস্থিত ছিল। আকাশ স্টেজে উঠল। অরুণিমা তার পাশে দাঁড়ালেন, দৃঢ় ও আবেগপূর্ণ কণ্ঠে, আপনারা জানেন আমাদের বিরুদ্ধে নানা মিথ্যা অভিযোগ উঠেছে। আপনারা আমাদের সম্পর্ককে অসম বলেছেন, কিন্তু আমাদের ভালোবাসা সত্য। আমি আপনাদের সামনে বলতে চাই, আমার বয়স 23, অরুণিমার 32। এই 9 বছরের ব্যবধান আমার জন্য গর্বের। আকাশ হঠাৎ পকেট থেকে একটি আংটি বের করে অরুণিমার দিকে তাকিয়ে হাঁটু গেড়ে বসল। অরুণিমা, আমি আর কোনো দ্বিধা চাই না। কোনো ষড়যন্ত্র বা মিথ্যা অভিযোগের ভয়ও আমাদের আলাদা করতে পারবে না। আমার জীবনটা শুধু আপনার। আপনি কি সমাজের চোখ, পরিবারের আপত্তি এবং এই মিথ্যা মামলার ভয় উপেক্ষা করে আমাকে চিরদিনের জন্য বিয়ে করবেন? আকাশের এই প্রকাশ্য প্রস্তাবনা দেখে উপস্থিত সবাই হতভাগ হয়ে গেল। দীপ্তেশের মুখে তখন পরাজয়ের স্পষ্ট ছাপ। অরুণিমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তার ভালোবাসা, তার সঙ্গী, সবকিছুর প্রতি আকাশের এই বিশ্বাস তাকে এক নতুন সাহস দিল। কাঁপা কণ্ঠে কিন্তু দৃঢ়তার সাথে, হ্যাঁ আকাশ, আমি তোমাকে বিয়ে করব। আমি আর কোনো ভয়কে আমাদের ভালোবাসার পথে আসতে দেব না। আকাশ অরুণিমাকে আংটি পরিয়ে দিল এবং দুজন একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল। তাদের এই প্রকাশ্য ভালোবাসার প্রস্তাবনা ছিল সমাজের সমস্ত রীতিনীতির বিরুদ্ধে এক সোজাসাপটা জবাব। এই প্রেমের গল্পে ভালোবাসা এখন কেবল ব্যক্তি জীবনে নয়, তা সমাজের সামনে এক অনুপ্রেরণার মোড় নিল। আকাশের সে প্রকাশ্য প্রস্তাবনা ছিল দীপ্তেশের ষড়যন্ত্রের মুখে সবচেয়ে বড় জবাব। সেই মুহূর্তে অরুণিমা এবং আকাশের দৃঢ়তা উপস্থিত সকলের মনে এক গভীর ছাপ ফেলল। দীপ্তেশ পরাজয়ের ক্রোধে ফুঁসতে ফুঁসতে সেই স্থান ত্যাগ করল। সাংবাদিক এবং উপস্থিত মানুষজন তাদের ভালোবাসার প্রতি সম্মান জানাল। অরুণিমার বিরুদ্ধে ওঠা মিথ্যা মামলার তীব্র নিন্দা শুরু হল সামাজিক মাধ্যমে। অরুণিমা এবং আকাশের সততা এবং একে অপরের প্রতি তাদের ভালোবাসা সমাজের চোখে স্পষ্ট হয়ে উঠল। আইনি লড়াই শুরু হল। অরুণিমা এবং আকাশ নিজেদের পক্ষে প্রমাণ করতে লাগলেন। অরুণিমার প্রাক্তন স্টুডিওর সেই কর্মচারী যে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল, সেও শেষ পর্যন্ত অনুতাপে ভেঙে পড়ল এবং সত্যি কথা প্রকাশ করল। প্রায় 3 মাসের কঠিন আইনি প্রক্রিয়ার পর অরুণিমা সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হলেন। দীপ্তেশের ষড়যন্ত্র ব্যর্থ হল। এই জয় শুধুমাত্র আইনি ছিল না, ছিল ভালোবাসার জয়। সমাজের সমালোচনা ধীরে ধীরে স্থিমিত হল। আরশ গ্রুপের সাফল্যের পর আকাশের বাবা মা তাদের ভুল বুঝতে পারলেন এবং লতিকা দেবী নিজেই অরুণিমাকে ফোন করে ক্ষমা চাইলেন। আবেগাপ্লুত হয়ে, বেটি, আমাকে ক্ষমা করো। আমি তোমাদের ভালোবাসা বুঝতে পারিনি। আমি শুধু সমাজের কথাই ভেবেছি, কিন্তু তুমি প্রমাণ করেছ ভালোবাসা চেয়েও বড় সত্যি আর কিছু নেই। অরুণিমার বাবা মাও ধীরে ধীরে নরম হলেন। তাদের কাছে এখন আকাশের সরলতা আর অরুণিমার প্রতি তার সম্মানটাই বড়। অবশেষে সেই দিন এলো, অরুণিমা এবং আকাশের বিয়ের দিন। একটি ছিমছাম কিন্তু আন্তরিক অনুষ্ঠানের আয়োজন করা হলো। সেখানে উপস্থিত ছিলেন অরুণিমা এবং আকাশের পরিবার, শাওন, আদিবার মতো কাছের বন্ধুরা এবং সেই মিউজিক জগতের পরিচিত মানুষজন যারা একসময় তাদের সমালোচনা করেছিল।
বিয়ের মঞ্চে যখন অরুণিমার লাল শাড়িতে বধূ বেশে আকাশের পাশে দাঁড়ালেন, তখন তাদের চোখে ছিল এক বিজয়ের আনন্দ। আকাশ সেই তরুণ যুবক যার বয়স 9 বছর কম, সে অরুণিমার দিকে তাকিয়ে ভালোবাসার এক গভীর প্রতিজ্ঞা করল। অরুণিমাকে উদ্দেশ্য করে আবেগপূর্ণ কণ্ঠে, অরুণিমা, আমার জীবনের সব সুরের উৎস আপনি। আপনি আমাকে শিখিয়েছেন জীবনের সেরা গান কখনো বয়স বা সমাজ মেনে তৈরি হয় না। আপনার অভিজ্ঞতা, আপনার পরিণত মন, সব কিছু আমার কাছে অমূল্য। আমি আজ প্রতিজ্ঞা করছি সারা জীবন আমি আপনার পাশে থাকব। আপনি আমার ম্যাম ছিলেন, এখন আপনি আমার হৃদয়ের একমাত্র রানী। চোখে জল নিয়ে, আকাশ, আপনি আমার জীবনের ঝুঁকি, কিন্তু আমি সেই ঝুঁকি নিয়েছি কারণ আপনার ভালোবাসা আমাকে ভয় পেতে শেখায়নি। আপনি আমার সেই ছাত্র যিনি আমাকে জীবন থেকে পালিয়ে যেতে দেননি। আমি আপনার চিরকালের সিনিয়র রোমান্টিক বউ হয়ে থাকব। তাদের বিয়ে সম্পন্ন হল। সেই দিন থেকে অরুণিমা আর আকাশের ভালোবাসার গল্প সমাজের জন্য এক নতুন উদাহরণ হল। তারা দুজন মিলে তাদের অনলাইন মিউজিক প্ল্যাটফর্মকে আরও বড় করল। তাদের গানগুলো কেবল সুরে নয়, তাদের ব্যক্তিগত জীবনেও এক সুন্দর প্রতিফলন ঘটাল। তাদের ভালোবাসা ছিল প্রমাণ, জীবনের সেরা সম্পর্কগুলো কখনো সময়ের বাঁধনে আটকায় না। অরুণিমা তার পরিণত মন এবং অভিজ্ঞতার সাথে আকাশের তরুণ আবেগ আর প্রতিজ্ঞার মিশ্রণে এক অসাধারণ জীবন পেলেন। তাদের প্রেম ছিল সময়ের ওপারে এক চিরন্তন জয়গান। অরুণিমা এবং আকাশের বিয়ের পর তাদের জীবন এক নতুন উষ্ণতা পেল। পারিবারিক এবং সামাজিক সমস্ত বাধা পেরোনোর পর তাদের ভালোবাসা এখন আরও নির্মল এবং শক্তিশালী। তাদের ফ্ল্যাটটি এখন শুধু তাদের বাসস্থান নয়, এটি যেন ভালোবাসার এক স্থায়ী স্টুডিও। বিয়ের পর আকাশ অরুণিমার অনুরোধে আবারও তার চাকরিতে যোগ দেননি। তারা দুজন মিলে তাদের অনলাইন প্ল্যাটফর্মকে আরও বড় করার সিদ্ধান্ত নিল। তাদের এই যৌথ প্রচেষ্টা তাদেরকে শুধু সফলই করল না, বরং কাজের ক্ষেত্রে তাদের বোঝাপড়াকে আরও গভীরে নিয়ে গেল। অরুণিমা তার অভিজ্ঞতার কারণে সব সময়ই ছিলেন আকাশের গাইড, কিন্তু তাদের সম্পর্কের মধ্যে কখনোই শিক্ষক ছাত্র বা বড় ছোট এমন কোনো প্রভেদ ছিল না। তাদের সম্পর্ক ছিল পারস্পরিক সম্মান এবং নির্ভরতার। একদিন সকালে কফি তৈরি করতে করতে, অরুণিমা, আজকে সকালে আপনি কি সুর খুঁজছেন? আমি কি আজকে সেই পুরনো মেলানকলি কর্ডটা বাজাবো, নাকি আজকের দিনটা একটু পজিটিভ মেজরের হতে হবে? আকাশের কাছে এসে তার কাঁধে মাথা রেখে, আজকে কোনো কর্ড নয় আকাশ, আজকের সুরটা হবে আপনার মুখের হাসি। আপনার সেই তরুণ আবেগ আমাকে প্রতিদিন নতুন করে বাঁচতে শেখায়। আর তাছাড়া আপনি তো জানেন, আপনি আমার শিক্ষক। ভ্রু কুঁচকে, আমি শিক্ষক? কিভাবে? মুচকি হেসে, কারণ আপনি আমাকে শিখিয়েছেন ভালোবাসার চেয়ে বড় কোনো জ্ঞান নেই। আর আপনি আমার জীবনকে যে উষ্ণতা দিয়েছেন, তার কাছে আমার সব পরিণত অভিজ্ঞতা তুচ্ছ। আপনি আমার তরুণ গুরু। আকাশ তখন অরুণিমাকে জড়িয়ে ধরল। তাদের ভালোবাসার এই সরল অভিব্যক্তি তাদের দিন শুরু করার এক নতুন রুটিন হয়ে উঠল। এদিকে আকাশের বাবা মা এখন অরুণিমাকে সম্পূর্ণভাবে গ্রহণ করেছেন। লতিকা দেবী প্রায়ই তাদের ফ্ল্যাটে আসতেন। তিনি বুঝতে পেরেছিলেন তার পুত্রবধূর পরিণত মন তার ছেলের জন্য কতটা আশীর্বাদ স্বরূপ। অরুণিমার শান্ত বিচক্ষণতা এবং আকাশের প্রতি তার অগাধ ভালোবাসা দেখে তাদের সব ভুল ধারণা দূর হয়ে গিয়েছিল। একদিন অরুণিমাকে, বেটি, আমি ভুল ছিলাম। তোমার মতো বিচক্ষণ একজন মানুষ আকাশের পাশে থাকা দরকার। তুমি শুধু ওকে ভালোবাসো না, তুমি ওর জীবনের পথ চলা দেখাও। মাথা নিচু করে, মাসিমা, আকাশই আমার জীবনের পথ দেখিয়েছে। ওর বিশ্বাস আমাকে সাহস দিয়েছে। অরুণিমা এবং আকাশের সম্পর্কের সবচেয়ে সুন্দর দিক ছিল তাদের মানসিক পরিপূরকতা। অরুণিমার অভিজ্ঞতা আকাশের আবেগকে স্থায়িত্ব দিত, আর আকাশের তরুণ উদ্যম অরুণিমার জীবনে নতুনত্ব আনত। তাদের অসম বয়সের প্রেম সমাজের সমস্ত বাধাকে অতিক্রম করে এক সুখে পরিপূর্ণ জীবনের গল্প তৈরি করেছিল। তারা প্রমাণ করল ভালোবাসার শ্রেষ্ঠ সুর সবসময় সময়ের ওপারে বাজতে পারে। অরুণিমা এবং আকাশ তাদের অনলাইন মিউজিক প্ল্যাটফর্মের মাধ্যমে এখন দেশের অন্যতম আলোচিত দম্পতি। তাদের সময়ের ওপারে গানটি আন্তর্জাতিক স্তরেও পরিচিতি পেয়েছে। তাদের জীবনে এখন শান্তি এবং সাফল্য, পরিবারও তাদের পাশে।
কিন্তু নিয়তি অন্য কিছু লিখে রেখেছিল। একদিন সকালে অরুণিমা তার স্টুডিওর জন্য একটি নতুন মিউজিক ডিরেক্টরের সন্ধানে ছিলেন। তাদের কাজ অনেক বেড়ে যাওয়ায় একজন প্রফেশনাল এমডি দরকার ছিল। আকাশও তার সাথে ছিলেন। ইন্টারভিউতে এলেন এক অত্যন্ত প্রতিভাবান তরুণী, নাম সারা, বয়স 24। সারা শুধু প্রতিভাবান নন, তিনি দেখতেও অত্যন্ত সুন্দরী এবং আধুনিক। তার কথা বলার ভঙ্গিতে ছিল আত্মবিশ্বাস, আর চোখে ছিল আকাশকে দেখেই এক ধরনের মুগ্ধতা। আকাশের দিকে তাকিয়ে হাসি হেসে, হ্যালো আকাশ স্যার, আপনার কাজ আমি দেখেছি। আপনি সত্যি একজন জিনিয়াস। আপনার সুরের সাথে আমার কাজ করার খুব ইচ্ছে। বিনয়ের সাথে, ধন্যবাদ সারা। অরুণিমা ম্যাম এবং আমি মিলেই কাজ করি। অরুণিমা সারার প্রতিভা এবং তারুণ্যের উচ্ছ্বাসে মুগ্ধ হলেও সারার চোখে আকাশের প্রতি দেখা সেই মুগ্ধতা অরুণিমাকে কিছুটা অস্বস্তিতে ফেলল। অরুণিমা তার পরিণত মন দিয়ে বুঝতে পারছিলেন সারা আকাশকে শুধু বস হিসাবে নয়, তার চেয়ে বেশি কিছু হিসাবে দেখছে। সারাকে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হলো। প্রথম সপ্তাহ থেকেই সারা তার প্রফেশনালিজম প্রমাণ করল, কিন্তু কাজের ফাঁকে সে আকাশকে একটু বেশিই গুরুত্ব দিত। সে আকাশের পছন্দ অপছন্দ, তার কাজের স্টাইল, এমনকি তার ব্যক্তিগত জীবনেও আগ্রহ দেখাতে শুরু করল। সারা একদিন লাঞ্চের সময় শুধু আকাশের জন্য বানানো স্যান্ডউইচ এগিয়ে দিয়ে, আকাশ স্যার, আপনি নাকি ঝাল কম খান? আমি আপনার জন্য স্পেশাল ভেজিটেবল স্যান্ডউইচ এনেছি। অস্বস্তি নিয়ে, ধন্যবাদ সারা, তবে এটার কোনো প্রয়োজন ছিল না। পাশে বসে, ধন্যবাদ সারা, কিন্তু আকাশ আর আমি সাধারণত একসঙ্গে লাঞ্চ করি। তুমি বরং তোমার কাজগুলো দেখো। অরুণিমার এই নীরব কর্তৃত্ব সারাকে ক্ষণিকের জন্য থামালো বটে, কিন্তু সারার মনোভাব পাল্টালো না। সে জানত অরুণিমা আকাশের চেয়ে 9 বছরের বড়। সে ভাবতে শুরু করল এই বয়সের ব্যবধানই হয়তো আকাশের প্রতি তার আকর্ষণকে আরও বাড়িয়ে দিচ্ছে। পরিস্থিতি গুরুতর হল যখন মিউজিক ইন্ডাস্ট্রির একটি বড় অনুষ্ঠানে আকাশ এবং সারাকে একসঙ্গে মঞ্চে উঠতে হলো একটি অ্যাওয়ার্ড নিতে। সেই অনুষ্ঠানে সারা ইচ্ছাকৃতভাবে আকাশের হাতে নিজের হাত রেখে পোজ দিল এবং সাংবাদিকদের সামনে এক ঘনিষ্ঠ বন্ধুত্বের ভান করল। অরুণিমা দূর থেকে এই দৃশ্য দেখলেন। তার পরিণত মন জানত আকাশ তাকে ভালোবাসে এবং সে বিশ্বস্ত, কিন্তু সারার এই প্রকাশ্য আকর্ষণ এবং সমাজের কাছে তাদের বয়সের ব্যবধানের কারণে হওয়া সমালোচনা অরুণিমাকে আবার এক গভীর দ্বিধায় ফেলল। রাতে আকাশকে, আকাশ, আমি সারার কাজকে সম্মান করি, কিন্তু তার উদ্দেশ্য আমার কাছে স্পষ্ট নয়। তুমি কি ওর সঙ্গে একটু দূরত্ব বজায় রাখতে পারো? অবশ্যই অরুণিমা, আমি তো শুধু কাজ করি। সারা তরুণী, হয়তো একটু উচ্ছ্বসিত। তুমি কেন এত চিন্তা করছো? তুমি ভুলে যাচ্ছ আমার জীবনের একমাত্র সুর তুমি। আকাশ অরুণিমাকে শান্ত করল বটে, কিন্তু অরুণিমার মনের মধ্যে সন্দেহ আর হিংসা একটা নতুন ঝড়ের সৃষ্টি করল। এবার তাদের ভালোবাসার পরীক্ষা বাইরের কোনো সমালোচনায় নয়, বরং তাদের নিজেদের বিশ্বাসের গভীরতায়। অরুণিমার সিনিয়র সত্তা জানত এই তরুণী প্রতিদ্বন্দ্বী তার জীবন থেকে সহজে সরবে না। সারার উপস্থিতি অরুণিমা আর আকাশের ভালোবাসার রুটিনে এক অচেনা শীতলতা এনেছিল। অরুণিমা তার পরিণত মন দিয়ে বুঝতে পারছিলেন সারা আকাশকে শুধু একজন বস হিসাবে নয়, বরং একজন পুরুষ হিসাবে আকর্ষণ করছে। আকাশের সরলতা এবং তারুণ্যের উচ্ছ্বাস সারার চোখে এক প্রচ্ছন্ন প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করেছিল। সারা এবার তার পছন্দকে প্রফেশনাল সীমানার বাইরে নিয়ে এলো। একদিন বিকেলে আকাশ স্টুডিওতে একা ছিল। অরুণিমা একটি জরুরি মিটিংয়ে বাইরে গেছিলেন। সারা এই সুযোগ কাজে লাগাল। আকাশের কাছে গিয়ে ফিসফিস করে, ফাইল দেখতে দেখতে, ধন্যবাদ সারা, আপনিও খুব প্রতিভাবান। টেবিলের ওপর ঝুঁকে আকাশের খুব কাছাকাছি এসে, শুধু কাজ নয় স্যার, আপনার জীবনে এত সংগ্রাম, সমাজের এত সমালোচনা, সব কিছু আপনি আর অরুণিমা ম্যাম যেভাবে সামলেছেন তা অবিশ্বাস্য। অস্বস্তি নিয়ে মাথা তুলল। তবে কি সারা? কণ্ঠস্বর নরম ও আবেগপূর্ণ করে, তবে আপনার পাশে অরুণিমা ম্যামের মতো একজন পরিণত মানুষ থাকার সত্ত্বেও আমার মনে হয় আপনার জীবনটা আরও বেশি রঙিন হতে পারত। আমি জানি তিনি আপনার চেয়ে 9 বছরের বড়। আপনার এই তরুণ বয়সের উচ্ছ্বাস, এই আগুন, তা তার পরিণত অভিজ্ঞতার কাছে চাপা পড়ে যাচ্ছে না তো?
সারার এই সরাসরি মন্তব্য আকাশকে চমকে দিল। সে বুঝতে পারল সারা তার সম্পর্কের দুর্বলতা, বয়সের ব্যবধানকে কাজে লাগাতে চাইছে দৃঢ়তার সাথে। দেখুন সারা, আপনি আমার কাজের সঙ্গী। আমার ব্যক্তিগত জীবন নিয়ে এভাবে কথা বলা আপনার উচিত নয়। অরুণিমা আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। আমার তরুণ উচ্ছ্বাসকে তিনি কখনো চাপা দেননি, বরং তাকে সঠিক দিশা দেখিয়েছেন। হাসি চেপে, রাগ করবেন না স্যার, আমি শুধু অনুভব করি আপনার মতো একজন পুরুষ, তার পাশে এমন কাউকে প্রয়োজন যার সাথে তার চিন্তা, তারুণ্যের গতি মেলে। আমি আপনাকে পছন্দ করি আকাশ। আপনার মতো সরল, সৎ এবং প্রতিভাবান পুরুষকে দেখলে যে কোনো তরুণীরই ভালো লাগা স্বাভাবিক। আকাশ এবার প্রচণ্ড বিরক্ত হল। সে উঠে দাঁড়ালো। আপনার এই পছন্দ সম্পূর্ণ অপ্রাসঙ্গিক এবং অপ্রফেশনাল। সারা, আমি বিবাহিত, অরুণিমা আমার স্ত্রী। আপনার যদি এই বিষয়ে আর কথা বলার থাকে তাহলে আপনার পদত্যাগপত্র জমা দিন, নয়তো কাজে মনোযোগ দিন। আকাশ দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল, কিন্তু সারার এই অকপট স্বীকারোক্তি তার মনে এক গভীর দাগ কাটল। সে নিজেকে প্রশ্ন করল। রাতে আকাশ বাড়ি ফিরে দেখল অরুণিমা চুপচাপ বারান্দায় বসে আছেন। আকাশের চোখে তখন সারার কথাগুলোর অস্থিরতা। শান্ত কণ্ঠে, কি হয়েছে আকাশ? সারাদিন কেমন যেন ছিলে? অরুণিমাকে জড়িয়ে ধরার চেষ্টা করল, কিন্তু তার দ্বিধা স্পষ্ট। কিছু না অরুণিমা, কাজের চাপ। অরুণিমা আকাশের শীতলতা অনুভব করলেন। তিনি জানতেন সারার উপস্থিতি তাদের সম্পর্কের মাঝে এক অদৃশ্য দেওয়াল তৈরি করছে। এইবার তাদের ভালোবাসার যুদ্ধ বাইরের সমালোচনার সাথে নয়, বরং ভেতরের বিশ্বাসের সাথে। অরুণিমার পরিণত মন জানত এই শীতলতা সাময়িক, কিন্তু তা সহজে দূর হবে না। সারার অকপট স্বীকারোক্তি আকাশকে বিরক্ত করলেও তার মনে সন্দেহের বীজ বুনে দিয়েছিল। আকাশ তার ভালোবাসায় অবিচল, কিন্তু সারার কথাগুলো তার তরুণ মনকে প্রশ্ন করতে বাধ্য করল। অরুণিমার পরিণত ভালোবাসা কি সত্যিই তার তারুণ্যের উচ্ছ্বাসকে দমিয়ে রাখছে? অন্যদিকে অরুণিমা আকাশের মধ্যে এক অদৃশ্য শীতলতা লক্ষ্য করলেন। পরিস্থিতি আরও জটিল হল এক সন্ধ্যায়। মিউজিক স্টুডিওতে একটি নতুন প্রজেক্টের জরুরি আলোচনা চলছিল। অরুণিমা হঠাৎ দেখেন সারার ল্যাপটপে আকাশের একটি অত্যন্ত ব্যক্তিগত স্কেচবুক খোলা। সেই স্কেচবুকে আকাশ তার কলেজের দিনগুলোর ব্যক্তিগত লেখা আর কবিতা রাখত। সারার দিকে শান্ত কিন্তু কঠিন দৃষ্টিতে তাকিয়ে, স্যার, আকাশের স্কেচবুক আপনার কাছে কেন? আর আপনি এটা দেখছেন কেন? অপ্রস্তুত হয়ে, দুঃখিত ম্যাম, আমি একটা ফাইল খুঁজছিলাম। তখন আকাশ স্যারকে জিজ্ঞেস করাতে উনি বললেন ফাইলটা স্কেচবুকের ভিতরে থাকতে পারে। আমি দেখতে চাইছি। আকাশ তখন কফি নিতে বাইরে গিয়েছিল। অরুণিমা সারার ব্যাখ্যা মানতে পারলেন না। তিনি জানতেন আকাশ কখনো তার ব্যক্তিগত স্কেচবুক অন্য কাউকে ঘাঁটতে দেবে না। সারার চোখ তখন মিথ্যে বলছিল। ফাইলটি বন্ধ করে, স্যার, আপনার কাজ আর আমার স্বামীর ব্যক্তিগত জিনিসপত্রের মধ্যে পার্থক্য বুঝতে শিখুন, এটা যেন আর না হয়। ঠিক তখনই আকাশ কফি নিয়ে ভেতরে এলো। সে অরুণিমা আর সারার মধ্যে চাপা উত্তেজনা লক্ষ্য করল। কি হয়েছে অরুণিমা, তোমরা দুজন এমন গম্ভীর কেন? আকাশের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে, কি হয়েছে তুমি সারাকে জিজ্ঞেস করো। এই স্কেচবুক যা তুমি ছাড়া কেউ স্পর্শ করে না, সেটা ওর কাছে কেন ছিল? অবাক হয়ে, ও, আমি তো সারাকে শুধু বলেছিলাম ফাইলটা স্কেচবুকের আশেপাশে থাকতে পারে। আমি ওকে স্কেচবুক দেখতে দেইনি। সারা অত্যন্ত দ্রুত এবং নাটকীয়ভাবে, আকাশ স্যার, আমি ম্যামের কাছে ক্ষমা চাইছি। আমি ভুল করে স্কেচবুক খুলে ফেলেছিলাম। আমি শুধু ফাইলটা খুঁজছিলাম। বিশ্বাস করুন ম্যাম, আমি আপনার দাম্পত্য জীবনে কোনো সমস্যা চাই না। সারার এই আবেগপূর্ণ অভিনয় অরুণিমাকে আরও বেশি সন্দেহপ্রবণ করে তুলল। কিন্তু আকাশ সারার কান্নার মতো মুখ দেখে এবং তার দ্রুত ব্যাখ্যায় বিশ্বাস করল। সে জানত অরুণিমা তার উপর রাগ করছেন। অরুণিমার দিকে ফিরে কিছুটা বিরক্ত হয়ে, অরুণিমা, তুমি কেন সামান্য একটি স্কেচবুক নিয়ে এত বেশি রিয়্যাক্ট করছো? ও তো ফাইল খুঁজছিল। আমি জানি তুমি সারার উপস্থিতি পছন্দ করছো না, কিন্তু পেশাদারিত্বের দিকটা তো দেখতে হবে। আকাশের এই কথাগুলো অরুণিমাকে আহত করল।
তিনি ভাবলেন আকাশ সারার পক্ষ নিচ্ছেন। আহত কণ্ঠে, আমি পেশাদারিত্ব বুঝি আকাশ, আর আমি বুঝি কে আমার জীবনে সমস্যা তৈরি করতে চাইছে। তুমি আমাকে নয়, ওকে বিশ্বাস করছো। তুমি ভুলে যাচ্ছ কে তোমার চেয়ে 9 বছরের ছোট আর কে তোমার। মাঝপথে থামিয়ে দিয়ে, আমার চেয়ে 9 বছরের বড়? তুমি কি এখন আমাদের বয়সের ব্যবধান টেনে আনছো? অরুণিমা, সারা আমার তরুণ উচ্ছ্বাসকে দমিয়ে দিচ্ছে না তো? এই প্রশ্ন তুমি আমাকে করতে পারো, কিন্তু আমার বিশ্বাস নিয়ে প্রশ্ন করতে পারো না। সেই স্টুডিওতে যেখানে তাদের প্রেম জন্ম নিয়েছিল সেখানে আজ ভুল বোঝাবুঝির কালো মেঘ। অরুণিমা বুঝতে পারলেন সারার চতুরতা তাদের সম্পর্কের গভীরে আঘাত করেছে, আর আকাশ তারুণ্যের আবেগে অরুণিমার পরিণত উদ্বেগকে অবিশ্বাস করেছে। তাদের ভালোবাসা এখন এক নতুন সংকটে। সেই দিনের ভুল বোঝাবুঝির পর অরুণিমা এবং আকাশের মধ্যে এক শীতল দূরত্ব তৈরি হল। আকাশ বুঝতে পারছিল না কেন অরুণিমা সামান্য একটি স্কেচবুক নিয়ে এত বেশি সন্দেহ করছেন। অন্যদিকে অরুণিমাও ভাবলেন আকাশের মনে কি সত্যিই সারার তারুণ্য কোনো প্রভাব ফেলেছে। তাদের ভালোবাসা ছিল অটুট, কিন্তু অবিশ্বাস আর সন্দেহের অদৃশ্য দেওয়াল তাদের মধ্যে কঠিন হয়ে দাঁড়াল। অরুণিমা সিদ্ধান্ত নিলেন আকাশকে তার ভুল বুঝতে দেওয়ার জন্য তিনি কিছুটা দূরত্ব বজায় রাখবেন। তিনি স্টুডিওর কাজ থেকে সাময়িক ছুটি নিলেন এবং একা তার পুরনো বন্ধুর বাড়িতে গেলেন। আকাশকে ফোন করে, আকাশ, আমার কিছু ব্যক্তিগত কাজ আছে। আমি কিছুদিনের জন্য শহরের বাইরে যাচ্ছি। স্টুডিওর সব দায়িত্ব তোমার আর সারার হাতে রইল। তোমরা কাজ সামলে নাও। আশ্চর্য হয়ে, অরুণিমা, তুমি কেন এমন করছো? একটা সামান্য ভুল বোঝাবুঝির জন্য তুমি আমাকে একা ফেলে যাচ্ছ? কঠিন কণ্ঠে, না আকাশ, আমি তোমাকে একা ফেলে যাচ্ছি না। আমি তোমাকে সময় দিচ্ছি যাতে তুমি বুঝতে পারো কার বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। তুমি তোমার কাজ সামলাও। অরুণিমা চলে গেলেন। আকাশ প্রচণ্ড আঘাত পেল। সে বুঝল অরুণিমা তাকে শাস্তি দিচ্ছেন। স্টুডিওতে আকাশ এখন একা, আর এই সুযোগটা কাজে লাগালো দীপ্তেশ। দীপ্তেশ, যে তখনও অরুণিমাকে ফিরে পাওয়ার এবং আকাশকে ধ্বংস করার সুযোগ খুঁজছিল, সে অরুণিমার শহর ছাড়ার খবর পেল। সে সরাসরি স্টুডিওতে এলো। আকাশকে দেখে তাচ্ছিল্যের হাসি হেসে, কি ব্যাপার আকাশ, তোমার ম্যাম কোথায়? তোমাকে তো একা দেখছি। বিরক্ত হয়ে, দীপ্তেশ স্যার, আপনার এখানে কি কাজ? কাজ? আমি তোমার ম্যামের কাছে এসেছি, কিন্তু শুনলাম সে নাকি তোমার একা ফেলে চলে গেছে। খুব স্বাভাবিক আকাশ। 32 বছরের একজন পরিণত নারী 23 বছরের একটা বাচ্চার সাথে আর কতদিন থাকবে? সে তো তার ভুল বুঝতে পেরেছে। দীপ্তেশের কথাগুলো আকাশের সন্দেহকে আরও উস্কে দিল। সে মনে মনে ভাবল, অরুণিমা কি সত্যি তাদের বয়সের ব্যবধানের কারণে সম্পর্ক থেকে সরে গেলেন? শোনো আকাশ, অরুণিমা তোমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। সে জীবন বোঝে, আর তুমি তো সবে শুরু। তোমার তরুণ উচ্ছ্বাস তার পরিণত জীবনে চাপ সৃষ্টি করছিল। সে এখন হয়তো তার মতো একজন পরিণত সঙ্গীর কাছে ফিরতে চাইছে। আমি এখনো তার জন্য অপেক্ষা করছি। তুমি সরে এসো। দীপ্তেশ এরপর অরুণিমাকে ফোন করে তার দুর্বলতার সুযোগ নিল। অরুণিমাকে ফোন করে সহানুভূতি দেখিয়ে, অরুণিমা, আমি জানতে পারলাম তুমি কে আছো। আকাশ তোমাকে খুব কষ্ট দিচ্ছে, তাই না? তোমার মতো একজন পরিণত নারীকে একটা ছেলে বুঝবে কি করে? তুমি এখনো কেন কষ্ট পাচ্ছ? তোমার পাশে আমার মতো একজন পরিণত মানুষ দরকার। অরুণিমা দীপ্তেশের কথায় বিরক্ত হলেও আকাশের প্রতি তার সন্দেহ তখনও যায়নি। এই দূরত্ব, দীপ্তেশের অনুপ্রবেশ এবং সারার উপস্থিতি সবকিছু মিলে তাদের ভালোবাসার গল্পে এক জটিল ঘূর্ণিপাক সৃষ্টি করল। আকাশ হয়তো অটুট ছিল, কিন্তু তার তরুণ মনে সন্দেহের বীজ বপন করা হয়েছিল। আর অরুণিমাও ভুগছিলেন এই ভেবে যে তার পরিণত সিদ্ধান্ত কি সত্যিই আকাশকে কষ্ট দিচ্ছে। অরুণিমার অনুপস্থিতি এবং দীপ্তেশের অনুপ্রবেশ আকাশকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলল। দীপ্তেশের কথাগুলো এবং অরুণিমার নীরবতা তার মনে সন্দেহের জন্ম দিচ্ছিল। আকাশ জানত সে অরুণিমাকে ভালোবাসে, কিন্তু তারুণ্যের আবেগ তাকে অস্থির করে তুলছিল। স্টুডিওতে আকাশ একা, আর এই সুযোগটা দীপ্তেশ এবার চূড়ান্তভাবে কাজে লাগাল। দীপ্তেশ বুঝতে পারল শুধু মানসিকভাবে আঘাত করে আকাশকে সরানো যাবে না। আকাশের প্রতিভা তার প্রধান শক্তি, আর সেই শক্তিকেই ধ্বংস করতে হবে। দীপ্তেশ সারার সাথে যোগাযোগ করল।
সারা, যে আকাশকে কাছে না পেয়ে অরুণিমার প্রতি ঈর্ষায় ভুগছিল, সে সহজেই দীপ্তেশের ফাঁদে পা দিল। তাদের উদ্দেশ্য এক ছিল, আকাশের সঙ্গীত জীবনকে চিরতরে শেষ করে দেওয়া। সারাকে ফিসফিস করে, সারা, আমি তোমাকে একটা সুযোগ দিতে পারি। আকাশকে যদি তুমি ইন্ডাস্ট্রি থেকে সরাতে পারো তবে তুমি ওর জায়গাটা পাবে, আর অরুণিমা তোমার কাছে হেরে যাবে। একটু ইতস্তত করে, কিন্তু কিভাবে? আমি তো ওর ক্ষতি করতে পারবো না। ক্ষতি নয়, শুধু একটা দুর্ঘটনা। ওর নতুন গানের রেকর্ডিংয়ের সময় তুমি স্টুডিওর সাউন্ড মিক্সারে একটা ছোট সার্কিট ফল তৈরি করবে। সামান্য ক্ষতি হবে, কিন্তু মিউজিক ইন্ডাস্ট্রিতে ওর সুনাম পুরোপুরি নষ্ট হয়ে যাবে। সারা প্রথমে রাজি না হলেও আকাশের প্রতি তার তীব্র আকর্ষণ এবং অরুণিমার প্রতি তার ঈর্ষা তাকে দীপ্তেশের কথা মতো কাজ করতে বাধ্য করল। সেই দিন এলো, আকাশ তার স্বপ্নের প্রজেক্ট নতুন একক গানটির চূড়ান্ত রেকর্ডিং করছিল। স্টুডিওর ভেতরে আকাশ একা, হেডফোন পরে মনোযোগ দিয়ে গাইছে। সারা বাইরে কন্ট্রোল রুমে ছিল। সে ভয়ে কাঁপছিল, কিন্তু তার মনের ভেতরের আকাঙ্ক্ষা তাকে থামতে দিল না। দীপ্তেশ তাকে ফোন করে তাড়া দিচ্ছিল। ফোনে সারা, আর দেরি নয়, এখনই। সারা দীপ্তেশের কথা মতো সাউন্ড মিক্সিং বোর্ডে একটি ভুল কানেকশন দিল। তার পরিকল্পনা ছিল গানটি নষ্ট হবে এবং আকাশ মানসিকভাবে ভেঙে পড়বে, কিন্তু সে বুঝতে পারেনি দীপ্তেশ তাকে দিয়ে আরও মারাত্মক কিছু করাতে চেয়েছিল। কানেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে স্টুডিওর ভেতরে এক বিকট শব্দ হলো এবং কন্ট্রোল প্যানেল থেকে ধোঁয়া বেরোতে শুরু করল। সারার হাতের কাজ ছিল সামান্য ক্ষতি করা, কিন্তু দীপ্তেশের ষড়যন্ত্র ছিল আরও ভয়াবহ। পুরো সিস্টেমটিতে অতিরিক্ত ভোল্টেজ দিয়ে আকাশের শ্রবণ শক্তি স্থায়ীভাবে নষ্ট করে দেওয়া। স্টুডিওর ভেতরে হেডফোন পরে থাকা আকাশের কানে সেই তীব্র শব্দ সরাসরি আঘাত করল। আকাশ যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। সারা ভয়ে কাঁপতে কাঁপতে স্টুডিওর দিকে দৌড়ালো। সে বুঝতে পারল দীপ্তেশ তাকে দিয়ে কত ভয়ঙ্কর অপরাধ করিয়েছে। চিৎকার করে, আকাশ স্যার, না, আমি এটা চাইনি। আকাশ তখন যন্ত্রণায় মাটিতে কাতরাচ্ছে। তার কানের ভেতরে তখন এক তীব্র যন্ত্রণা। সারা বুঝতে পারল দীপ্তেশ আকাশকে চিরদিনের জন্য শেষ করে দিতে চেয়েছে। আকাশের গান, তার প্রতিভা, তার জীবন সবকিছুই দীপ্তেশের কতিশিধের শিকার হল। ঠিক সেই মুহূর্তে অরুণিমা দ্রুত স্টুডিওতে পৌঁছালেন। তিনি দরজার সামনে দাঁড়িয়ে এই ভয়াবহ দৃশ্য দেখলেন। তার দেখা শেষ দৃশ্য ছিল তার ভালোবাসার মানুষ আকাশ মাটিতে লুটিয়ে আছে, আর পাশে সারা ভয়ে কাঁপছে। অরুণিমার মনে তখন এক ভয়ঙ্কর সন্দেহ, সারা আর আকাশের মধ্যে কি তাহলে? অরুণিমা স্টুডিওর দরজায় যে দৃশ্য দেখলেন তা ছিল ভয়াবহ। আকাশ যন্ত্রণায় মাটিতে লুটিয়ে আছে এবং তার পাশে সারা ভয়ে কাঁপছে। এক মুহূর্তে অরুণিমার মনের সব রাগ, অভিমান আর ভুল বোঝাবুঝি দূর হয়ে গেল। তার পরিণত মন দ্রুত বুঝতে পারল এটা কোনো সামান্য দুর্ঘটনা নয়। অরুণিমা এক মুহূর্ত দেরি না করে মাটিতে লুটিয়ে থাকা আকাশের কাছে ছুটে গেলেন। আতঙ্কিত কণ্ঠে, আকাশ, কি হয়েছে? আমার কথা শুনতে পাচ্ছ? কান ধরে যন্ত্রণায় কাঁতরাতে কাঁতরাতে, অরুণিমা, কানের ভেতরে একটা ভয়ানক শব্দ। আমি কিছু শুনতে পাচ্ছি না। অরুণিমা আকাশের মাথা কোলে নিলেন। সারা তখনও দাঁড়িয়ে কাঁপছে, অস্ফুট কণ্ঠে, ম্যাম, আমি এটা চাইনি, শুধু গানটা নষ্ট করতে চেয়েছিলাম। দীপ্তেশ। অরুণিমা এক তীব্র দৃষ্টিতে সারার দিকে তাকালেন। সেই দৃষ্টিতে ছিল ঘৃণা এবং এক কঠিন প্রশ্ন। তবে এখন আকাশকে বাঁচানো জরুরি। অরুণিমা দ্রুত স্টুডিওর বাইরে থাকা লোকজনকে চিৎকার করে ডাকলেন এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করলেন। হাসপাতালে ডাক্তাররা দ্রুত আকাশকে পরীক্ষা করলেন। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এলেন। পেশেন্ট খুব সংকটাপন্ন অবস্থায় আছেন। তীব্র শব্দ এবং উচ্চ ভোল্টেজের আঘাতে তার কানের ভিতরে পর্দা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আশঙ্কা করছি উনি তার শ্রবণ শক্তি স্থায়ীভাবে হারাতে পারেন। এই কথা শুনে অরুণিমার হৃদয় যেন এক পাহাড় ভেঙে পড়ল। যেই মানুষটির জীবন ছিল গান, সেই মানুষটি যদি চিরদিনের জন্য সুরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অরুণিমা চোখের জল ধরে রাখতে পারলেন না। পুলিশ এসে সারাকে গ্রেফতার করল। সারা সব কিছু স্বীকার করল। দীপ্তেশের ষড়যন্ত্র, তার নিজের ঈর্ষা এবং ভুল সংযোগের কারণে হওয়া এই ভয়াবহ দুর্ঘটনা। দীপ্তেশের প্রতিহিংসার শেষ চাল অরুণিমা ও আকাশের জীবনে এক চরম সর্বনাশ নিয়ে এলো।
অরুণিমার জীবনে আবার নেমে এলো এক কঠিন সময়, কিন্তু এইবার তিনি আর ভেঙে পড়লেন না। তিনি ভালোবাসার শক্তি নিয়ে আকাশের পাশে দাঁড়ালেন। তিনি বুঝলেন দূরত্বের কারণে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল তা সারার মতো প্রতিদ্বন্দ্বীর চক্রান্তের চেয়ে কম ক্ষতিকর ছিল না। হাসপাতালের বেডে শুয়ে থাকা আকাশের হাত ধরে অশ্রুসিক্ত চোখে, আকাশ, তুমি আমাকে একা থাকতে বললে, আমি তোমার কাছ থেকে দূরে গিয়েছিলাম, কিন্তু তুমি জানো আমার ভালোবাসা এক মুহূর্তের জন্য কমেনি। তোমার তরুণ আবেগ, তোমার গান, সবকিছু আমার জীবনের শ্রেষ্ঠ অংশ। আকাশ তখনও কথা বলতে পারছে না, কিন্তু সে ফিসফিস করে কিছু একটা বলার চেষ্টা করল। সে অরুণিমার হাত নিজের গালের কাছে নিয়ে গেল। অস্পষ্ট কণ্ঠে, অরুণিমা, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি আমার সুর। আকাশের এই অস্পষ্ট কথাগুলো অরুণিমাকে নতুন করে শক্তি জোগাল। তাদের ভালোবাসার চূড়ান্ত পরীক্ষা শুরু হলো। অরুণিমা জানতেন তাদের সামনে কঠিন পথ। আকাশকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে, হয়তো শ্রবণ শক্তি ছাড়াই। কিন্তু তিনি প্রতিজ্ঞা করলেন তিনি আকাশকে একা হতে দেবেন না। তাদের প্রেম এখন আর শুধু রোম্যান্স নয়, তা এখন টিকে থাকার কঠিন লড়াই। হাসপাতালের বিছানায় আকাশ তখনও যন্ত্রণা নিয়ে শুয়ে। তার শ্রবণ শক্তি হারানোর ভয় পুরো পরিবারকে অন্ধকারে ঢেকে রেখেছে। কিন্তু অরুণিমা স্থির ছিলেন। তিনি জানতেন এই আঘাতের মূল কারণ হল দীপ্তেশ। তার পরিণত মন শুধু আবেগ নয়, এখন ন্যায় বিচারও চাইছিল। সারার স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ দ্রুত দীপ্তেশকে গ্রেফতার করল। দীপ্তেশ প্রথমে সব অস্বীকার করল, কিন্তু পুলিশ যখন তার বিরুদ্ধে বিভিন্ন ডিজিটাল প্রমাণ এবং সাড়া দেওয়া তথ্য পেশ করল, তখন তার মুখোশ খুলে গেল। প্রেস কনফারেন্সের ব্যবস্থা করা হলো। এবার অরুণিমার একা নন। আকাশের বাবা মা, সুধীরবাবু এবং লতিকা দেবী এবং সেই সাথে শাওন ও আদিবার মতো ঘনিষ্ঠ বন্ধুরাও তার পাশে দাঁড়ালেন। সাংবাদিকদের সামনে দৃঢ় এবং শান্ত কণ্ঠে, আমার স্বামীর বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হয়েছে তা শুধু ব্যক্তিগত আক্রোশ থেকে নয়। দীপ্তেশ আমার জীবনের সঙ্গী হিসাবে আমার চেয়ে কম বয়সে একজনকে মেনে নিতে পারেনি। সে ভেবেছিল আমাদের অসম প্রেম মিথ্যা অভিযোগের ভারে ভেঙে পড়বে। অরুণিমা প্রমাণ করলেন দীপ্তেশ শুধু আকাশকে মানসিক নয়, শারীরিকভাবেও শেষ করে দিতে চেয়েছিল। তিনি আদালতে দীপ্তেশের বিরুদ্ধে তার প্রাক্তন বাগদানের সময়কার কিছু মানসিক নির্যাতনের ঘটনাও তুলে ধরলেন, যা দীপ্তেশের বিকৃত মানসিকতা প্রমাণ করে। আবেগ আপ্লুত হয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে, আমরা একসময় এই সম্পর্কে মানতে পারিনি, কিন্তু আজ আমি আমার ছেলের পাশে দাঁড়িয়ে বলছি, অরুণিমা আমার পরিবারের গর্ব। তার মতো একজন বিচক্ষণ এবং সাহসী মানুষই পারে এমন ষড়যন্ত্রের মুখোমুখি হতে। ভালোবাসা বয়সের হিসাব মানে না। সপ্ত সুরের এই ঘটনা সেই সত্যই প্রমাণ করল। মিডিয়াতে দীপ্তেশের সব কুকীর্তি ঠাস হয়ে গেল। তার বিরুদ্ধে ড্রাগসের মিথ্যা অভিযোগ, স্টুডিওর সুনাম নষ্ট করা এবং সব শেষে আকাশের ক্ষতি করার ষড়যন্ত্র, সব কিছু প্রকাশে এলো। মিউজিক ইন্ডাস্ট্রি দীপ্তেশকে একঘরে করল। দীপ্তেশের অহংকার এবং প্রতিহিংসার পতন হল। আদালত দীপ্তেশকে কঠোর শাস্তি দিল। এই রায় ছিল শুধু অপরাধীর শাস্তি নয়, এটি ছিল ভালোবাসার প্রতি সমাজের এক নতুন অঙ্গীকার। সবাই বুঝতে পারল অরুণিমা এবং আকাশের সম্পর্ক শুধু আবেগ ছিল না, তা ছিল দুটি পরিণত মানুষের পারস্পরিক বিশ্বাস। এই জয় অরুণিমাকে নতুন শক্তি দিল। তিনি এখন শুধু আইনি লড়াইয়ে জয়ী হননি, তিনি আকাশের প্রতি তার ভালোবাসার সত্যতাও প্রমাণ করেছেন। অরুণিমা এখন শুধু একটাই প্রার্থনা, আকাশ যেন তার শ্রবণ শক্তি ফিরে পায়। হাসপাতালে অরুণিমা তার স্বামীর হাত ধরে নীরবে বসে থাকেন। তাদের ভালোবাসার চূড়ান্ত পরীক্ষা এখন মেডিকেল রিপোর্ট আর ধৈর্যের ওপর নির্ভর করছে। অরুণিমা জানতেন আকাশকে আবার সুস্থ করে তুলতেই হবে, কারণ তাদের জীবনের গান এখনও অসম্পূর্ণ। দীপ্তেশের ষড়যন্ত্রের পর্দা উন্মোচিত হওয়ার পর অরুণিমা এখন মনোযোগ দিলেন আকাশের সম্পূর্ণ আরোগ্যের দিকে। ডাক্তারদের নিরলস চেষ্টা এবং রিয়ার অটুট বিশ্বাস, এই দুয়ের ওপরে নির্ভর করছিল আকাশের ভবিষ্যৎ। অবশেষে এক কঠিন সত্য সামনে এলো। ডাক্তাররা নিশ্চিত করলেন উচ্চ ভোল্টেজের আঘাতে আকাশের কানের ভেতরের কিছু কোষ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আকাশ তার শ্রবণ শক্তি সম্পূর্ণ হারাননি, তবে তিনি উচ্চ কম্পাঙ্কের শব্দগুলো শুনতে পারবেন না।
এবং তার কানে সবসময় এক ধরনের ভোঁ ভোঁ শব্দ বাজতে থাকবে। তার মিউজিকের সূক্ষ্মতা অনুধাবন করার ক্ষমতা মারাত্মকভাবে কমে গেছে। এই খবর আকাশের জন্য ছিল সবথেকে বড় মানসিক আঘাত। যে মানুষটি সুর দিয়ে কথা বলতেন, আজ তিনি সেই সুর থেকে বিচ্ছিন্ন। অরুণিমা পাশে ছিলেন, কিন্তু আকাশের চোখে তিনি দেখলেন এক গভীর হতাশা। অরুণিমাকে ইশারায় এবং কাগজে লিখে, অরুণিমা, আমার গান শেষ। আমি এখন মিউজিকের সূক্ষ্মতা বুঝতে পারি না। আমি সুর ছাড়া একজন মানুষ। তোমার পাশে আমি এখন শুধু একজন বোঝা। আকাশের হাত ধরে চোখে জল নিয়ে, চুপ করো আকাশ, তুমি গান ছাড়া কেউ নও। এটা সত্যি নয়, তুমি আমার জীবন, আমার ভালোবাসা। আর তোমার গান শেষ হয়নি। তুমি হয়তো উচ্চ কম্পাঙ্কের শব্দ শুনতে পাবে না, কিন্তু তোমার হৃদয়ের সুর তো এখনও আছে। অরুণিমা আকাশের মনোবল ফিরিয়ে আনতে এক নতুন কৌশল নিলেন। তিনি জানতেন আকাশের প্রতিভা কেবল কানে নয়, তার হাতেও ছিল। অরুণিমা আবিষ্কার করলেন আকাশ সম্পূর্ণ হয়তো না শুনলেও হাতে স্পর্শ করে সাউন্ড ভাইব্রেশন বা কম্পন অনুভব করতে পারে। অরুণিমা সেই জ্ঞানকে কাজে লাগালেন। তিনি স্টুডিওতে এক বিশেষ ধরনের উপকরণ ব্যবহার করে এক বড় সাউন্ড বোর্ড তৈরি করলেন। আকাশ বোর্ডের সামনে বসতেন। অরুণিমা যখন গিটার বাজাতেন বা গান গাইতেন, তখন সেই বোর্ডের মাধ্যমে সাউন্ডের কম্পন আকাশের হাতে অনুভূত হতো। এই পদ্ধতি ছিল কঠিন, কিন্তু আকাশ হাল ছাড়েনি। তার ভালোবাসা তাকে শক্তি জুগিয়েছিল। অরুণিমা তার পরিণত অভিজ্ঞতা এবং সঙ্গীতের গভীর জ্ঞান কাজে লাগিয়ে আকাশকে শেখালেন কিভাবে কম্পনের মাধ্যমে সুরকে অনুভব করতে হয়। তাদের স্টুডিওতে তৈরি হলো এক নতুন গানের ভাষা, নীরবতার সুর। ধীরে ধীরে আকাশ ফিরতে শুরু করল। সে তার সীমিত শ্রবণ শক্তি এবং কম্পনের অনুভূতির সাহায্যে এমন কিছু সুর তৈরি করতে লাগল যা ছিল আগেকার সব গানের চেয়েও গভীর এবং আন্তরিক। অরুণিমা তার পাশে থেকে সেই সুরগুলোকে পূর্ণতা দিতেন। তাদের এই সংগ্রাম নিয়ে মিডিয়াতে আবারও আলোচনা শুরু হল। এবার তা ছিল সহানুভূতি আর শ্রদ্ধার। তাদের নতুন গান নীরবতার গান প্রকাশ পেল। গানটি ছিল কম্পনের মাধ্যমে অনুভূত সুরের এক অসাধারণ সৃষ্টি। গানটি দ্রুত আন্তর্জাতিকভাবে সমাদৃত হল। এই সাফল্য ছিল শুধু তাদের পেশাগত নয়, এটি ছিল তাদের ভালোবাসার জয়। অরুণিমা প্রমাণ করলেন তার সুরের ভালোবাসা এমন এক শক্তি যা সব বাধা অতিক্রম করতে পারে। আকাশ তারুণ্যের সাহস এবং অরুণিমার পরিণত ভালোবাসার মিশেলে জীবনে আবারও সুর খুঁজে পেলেন। আকাশের জীবনে নেমে আসা নীরবতার ঝড় তাদের ভেয়বাসাকে ভেঙে দেয়নি, বরং তাকে এক নতুন সংজ্ঞায়িত করেছিল। অরুণিমা এবং আকাশ প্রমাণ করেছিলেন তাদের সম্পর্কটি শুধু তারুণ্যের আবেগ বা পরিণত জ্ঞানের ওপর নির্ভরশীল নয়, তা নির্ভর করে একে অপরের প্রতি তাদের অবিচল বিশ্বাস ও ভালোবাসার স্থিতিস্থাপকতার ওপর। আকাশের নতুন সঙ্গীত, যা কম্পন এবং সীমিত শ্রবণের মাধ্যমে তৈরি, তা বিশ্বজুড়ে অনুভূতির সঙ্গীত হিসেবে পরিচিতি পেল। তাদের স্টুডিওতে এখন বিশেষ প্রযুক্তি ব্যবহৃত হয়, যা আকাশের মতো মানুষদের জন্য সঙ্গীত তৈরি ও শোনার সুযোগ দেয়। অরুণিমা এখন শুধু তার স্বামীর সঙ্গী নন, তিনি আকাশের কান ও কণ্ঠস্বর। তাদের সম্পর্ক এখন আরও গভীর। অরুণিমা সব সময় আকাশের পাশে থাকেন। যখন আকাশ কোনো সুর তৈরি করেন, অরুণিমা তার হাতে আলতো করে স্পর্শ করেন, যাতে আকাশ কম্পনের মাধ্যমে সুরের ওঠানামা অনুভব করতে পারে। এই স্পর্শ তাদের ভালোবাসার এক নতুন ভাষা হয়ে উঠেছে। এক সন্ধ্যায় অরুণিমাকে ইশারায়, অরুণিমা, তুমি কি জানো আমি আমার শ্রবণ শক্তি হারানোর পর তোমার ভালোবাসা আরও ভালোভাবে শুনতে পাই? আকাশের হাত ধরে, আমি জানি আকাশ, তোমার হৃদয়ের কম্পন আমার হৃদয়ে এসে লাগে। এটাই আমাদের সুর। তাদের সাফল্য আর সংগ্রামের গল্প দেশজুড়ে অনুপ্রেরণা যোগায়। তাদের বিয়ের এত বছর পরেও মিউজিক ইন্ডাস্ট্রিতে তাদের অসম প্রেম নিয়ে আলোচনা হয়, তবে এখন তা হয় সম্মানের সাথে। তারা প্রমাণ করেছেন প্রেম কখনোই সমাজের তৈরি করা ছক বা বয়সের গণ্ডিতে বাঁধা পড়ে না। অরুণিমা তার পরিণত মন দিয়ে জীবনের সব ঝঞ্ঝাট সামলেছেন, আর আকাশ তার তারুণ্য উদ্যম দিয়ে সেই ঝঞ্ঝাটকে জয় করেছেন। তাদের জীবন থেকে দীপ্তেশের মতো সব ষড়যন্ত্রকারীর জায়গা চিরতরে মুছে গেছে। তারা এখন এক সুখী দম্পতি, যাদের জীবনসঙ্গী হওয়াটা তাদের কাছে সেরা প্রাপ্তি। তাদের ভালোবাসার এই জয়গান চিরকাল মিউজিক ইন্ডাস্ট্রিতে এক কিংবদন্তি হয়ে থাকবে। একটি গল্প যেখানে পরিণত নারী তার চেয়ে বয়সে ছোট পুরুষকে শুধু ভালোবাসেইনি, বরং তার জীবনের কঠিনতম সংকটের ঢাল হয়ে দাঁড়িয়েছে। অরুণিমা আর আকাশের প্রেম ছিল সময়ের ওপারে এক সুন্দর জয়।
অরুণিমা এবং আকাশের জীবনে এখন শান্তি এবং সমৃদ্ধি। তাদের সংগ্রামের গল্প, বিশেষ করে আকাশের শ্রবণ শক্তি হারানোর পরেও সঙ্গীতে ফিরে আসার বিষয়টি বিশ্বব্যাপী অনুপ্রেরণা জুগিয়েছে। তাদের ভালোবাসার স্থিতিস্থাপকতা প্রমাণিত হয়েছে। সময়ের সাথে সাথে অরুণিমা এবং আকাশের জীবনে আরও এক নতুন আলো এলো। তাদের কোল আলো করে এলো এক ফুটফুটে কন্যা সন্তান। অরুণিমা তার জীবনের এই নতুন অধ্যায়কে এক নতুন গান হিসেবে দেখতেন, আর আকাশ তার সন্তানের কান্নার মধ্যেও খুঁজে পেতেন এক নতুন সুর। আকাশের মেয়ে, যার নাম তারা রেখেছিলেন শ্রুতি, সে ছিল তার বাবা মায়ের প্রতিভার উত্তরাধিকারী। অরুণিমা লক্ষ্য করলেন, শ্রুতি যখন ছোট ছিল তখন থেকেই তার মধ্যে এক অদ্ভুত সংবেদনশীলতা ছিল। সে তার বাবার সীমিত শ্রবণের কারণে সৃষ্ট নীরবতার মধ্যেও বাবার প্রতিচ্ছবি খুঁজে পেত। শ্রুতি বড় হল। সে জানতে পারল তার বাবার শ্রবণ শক্তির কথা, তার বাবা মায়ের অসম প্রেমের কথা এবং তাদের কঠিন সংগ্রামের কথা। শ্রুতি সিদ্ধান্ত নিল সে বাবার জন্য এমন এক মিউজিক সিস্টেম তৈরি করবে যা বাবার মতো অন্য যারা শ্রবণ শক্তি হারিয়েছেন তাদের জীবনেও সুর ফিরিয়ে আনবে। শ্রুতি যখন কলেজে পড়ত তখন সে তার বাবার সঙ্গীত প্ল্যাটফর্মের জন্য একটি বিশেষ প্রযুক্তি তৈরি করল, যা কেবল কম্পন নয়, ত্বকের সংবেদনশীলতার মাধ্যমে সম্পূর্ণ সুর এবং তালের পার্থক্য সঠিকভাবে অনুভব করতে পারত। এই উদ্ভাবন বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করল। একদিন রাতে অরুণিমা এবং আকাশ তাদের বারান্দায় বসে আছেন। আকাশ এখন তার নতুন উদ্ভাবিত প্রযুক্তির মাধ্যমে তার তৈরি নতুন গান শুনছেন, যা তিনি এতদিন নীরবতায় অনুভব করতেন। অরুণিমার হাত ধরে চোখে জল নিয়ে, অরুণিমা, তুমি শুধু আমার জীবনের সুর ফেরাওনি, তুমি আমাদের ভালোবাসার মাধ্যমে এমন এক উত্তরাধিকার সৃষ্টি করেছ যা অসংখ্য মানুষের জীবনে আলো এনেছে। তুমি আমার জীবনের সেই শিক্ষক যিনি আমাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসতে শিখিয়েছেন। আকাশের কাঁধে মাথা রেখে, আপনি আমার সেই তরুণ ছাত্র যিনি আমাকে শিখিয়েছেন সময়ের হিসেব নয়, ভালোবাসার গভীরতা এই জীবনের আসল সফলতা। তাদের ভালোবাসা ছিল এক চিরন্তন সুর যা সময়ের বাঁধনকে অস্বীকার করে, সমাজের সব সমালোচনাকে তুচ্ছ করে এবং জীবনের সব প্রতিকূলতাকে জয় করে এক সুন্দর ভবিষ্যতের নির্মাণ করেছিল। অরুণিমা তার পরিণত মন আর অভিজ্ঞতার সাথে আকাশের তরুণ আবেগ আর প্রতিজ্ঞার মিশ্রণে এক অসাধারণ জীবন পেলেন। তাদের প্রেম ছিল সময়ের ওপারে এক চিরন্তন জয়গান। অরুণিমা এবং আকাশের জীবন ছিল এক চলমান সিম্ফনি, যার প্রতিটি তারে ছিল ভালোবাসা, সংগ্রাম এবং বিজয়ের প্রতিধ্বনি। তাদের ভালোবাসার স্থিতিস্থাপকতা প্রমাণিত হয়েছে জীবনের প্রতিটি কঠিন মোড়ে। বিশেষ করে আকাশের শ্রবণ শক্তি হারানোর পরেও সঙ্গীতে ফিরে আসার বিষয়টি ছিল এক অলৌকিক প্রত্যাবর্তন। তাদের প্রেমের ফসল কন্যা সন্তান শ্রুতি যখন বড় হল তখন সে তার বাবার নীরবতার জগৎকে আরও আলোকিত করল। শ্রুতি অনুভব করল তার বাবার সঙ্গীত প্রতিভা কানে শোনার ওপর নির্ভর নয়, বরং হৃদয়ের কম্পনের ওপর নির্ভরশীল। তার এই উপলব্ধি তাকে এক নতুন দিকে চালিত করল। শ্রুতি বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করল এবং ফিরে এসে বাবার জন্য এক অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবন করল। এটি ছিল এমন একটি বিশেষ সাউন্ড ভেস্ট এবং গ্লাভ সিস্টেম যা ত্বকের সংবেদনশীলতার মাধ্যমে সম্পূর্ণ সুর এবং তালের পার্থক্য সঠিকভাবে অনুভব করতে পারত। এই প্রযুক্তি আকাশকে শুধুমাত্র তার গান শুনতে নয়, বরং নতুন করে সঙ্গীত সৃষ্টি করতে সাহায্য করল। শ্রুতির এই উদ্ভাবন বিশ্বজুড়ে শ্রবণ শক্তি হারানো মানুষদের জন্যে এক নতুন দিগন্ত খুলে দিল। একদিন সন্ধ্যায় অরুণিমা আর আকাশ তাদের প্রিয় বারান্দায় বসেছিলেন। আকাশ তখন তার নতুন প্রযুক্তির সাহায্যে তার তৈরি সর্বশেষ গানটি শুনছিলেন, যা ছিল তাদের জীবন, সংগ্রাম এবং ভালোবাসার প্রতিচ্ছবি। অরুণিমা তার পাশে ছিলেন। অরুণিমাকে ইশারায় এবং মৃদু কণ্ঠে, অরুণিমা, এই গানটা আমাদের জীবনের এক দীর্ঘ পথ চলার প্রতিচ্ছবি। তুমি যখন আমাকে প্রথম প্রত্যাখ্যান করেছিলে তখন আমি ভেবেছিলাম আমাদের বয়সের ব্যবধানই আমাদের শেষ করে দেবে, কিন্তু তুমি আমাকে শিখিয়েছ বয়স নয়, অভিজ্ঞতাই ভালোবাসার সেরা শিক্ষক। আকাশের হাত ধরে আলতো করে চুমু খেয়ে, আর আপনি আমার সেই তরুণ শিক্ষক যিনি আমাকে শিখিয়েছেন জীবনের সেরা অনুভূতিগুলো আসে ঝুঁকি নেওয়ার সাহস থেকে।
আপনি আমার জীবনে এসেছিলেন বসন্তের প্রথম সুর হয়ে। আপনি শুধু আমার স্বামী নন, আপনি আমার শক্তি। তাদের জীবন তখন ছিল একটি সম্পূর্ণ বৃত্তের মতো। আকাশ তারুণ্যের সেই উচ্ছ্বাসকে ধরে রেখেছিলেন যা অরুণিমার জীবনে আনন্দ এনেছিল, আর অরুণিমা তার পরিণত মন দিয়ে আকাশের জীবনে এনেছিলেন স্থিতিশীলতা। তারা মিলে তাদের পরিবার এবং ব্যবসাকে সাফল্যের চূড়ায় নিয়ে গেলেন। তাদের প্রতিষ্ঠান এখন সারা বিশ্বে পরিচিত ছিল তাদের উদ্ভাবনী সঙ্গীত এবং মানবিক মূল্যবোধের জন্যে। সেই রাতে চাঁদ যখন তাদের বারান্দায় আলো ছড়াচ্ছিল, আকাশ তার স্ত্রীর দিকে তাকালেন। অরুণিমার মুখে এখন বয়সের ছাপ স্পষ্ট, কিন্তু সেই পরিণত সৌন্দর্য আকাশের কাছে ছিল অমূল্য। অরুণিমার হাত নিজের হৃদয়ের কাছে নিয়ে, তুমি আমার জীবনে আসা সেই সেরা কম্পোজিশন অরুণিমা। আমি প্রতিজ্ঞা করছি আমার জীবনের শেষ সুরটি তোমার নামেই রচিত হবে। অরুণিমা এবং আকাশের ভালোবাসার গল্প সমাজের সব বাধাধরা নিয়মের বিরুদ্ধে এক চিরন্তন প্রতিবাদ হয়ে রইল। তারা প্রমাণ করলেন সত্যিকারের প্রেম কখনো সময়ের হিসেব করে না, তা শুধু হৃদয়ের গভীরে বাস করে। তাদের জীবন ছিল একটি সুখী, সফল এবং ভালোবাসায় পরিপূর্ণ জীবনের এক শ্রেষ্ঠ উদাহরণ। তাদের প্রেম ছিল সময়ের ওপারে এক অসীম জয়গান।